হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। প্লিজ আমাকে ছেড়ে যেও না তুলি। আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, বিশ্বাস করো। কথাগুলো সেদিন তুলির হাত ধরে বলেছিলাম, কিন্তু আমার হাজারো আকুতি মিনতি পারেনি আমার 4 বছরের সাধনার ভালোবাসাকেই রক্ষা করতে। প্রতি উত্তরে সে বলেছিল, তোমার এসব ন্যাকামি আমি গত 4 বছর ধরে দেখে আসছি। কি আছে তোমার? আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডটা কত দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়, এটা না হয় বাদই দিলাম। তোমার তো একটা দূরত্ব সাইকেল ছাড়া কোনো দামি বাইকও নেই। আসলে আমার ফ্রেন্ডরা সবসময় ঠিকই বলতো, নীলের মতো এমন একটা খ্যাতের সাথে তুই কেমন করে থাকিস। কিন্তু আমি অনেক সহ্য করেছি, আর না, সত্যিই আমার পরিবার তোমাকে মেনে নিবে না। আর আমিও তোমার থেকে ভালো কোনো ছেলেকে ডিজার্ভ করি। আমি ডিজার্ভ করি একটা স্মার্ট ছেলেকে, যার থাকবে দামি বাইক, অনেক টাকা। কিন্তু এইগুলো তোমার কোনোদিন হবে না। আর আমার বোঝার বাকি নেই, তুমি বরং তোমার যোগ্যতা অনুযায়ী একটা মেয়েকে খুঁজে নিও। কথাগুলো তুলি স্বাভাবিকভাবেই বলে চলেছে। নীল, তুমি আমাকে একটু মুক্তি দাও। তুলি প্লিজ, তুমি এমনটা করো না। তুমি তো ভালো করে জানো আমার পরিবারের অবস্থা। আগে বাবা একটা চাকরি করত, কিছুদিন আগে সেটাও চলে গেছে। এখন আমরা অনেক অভাব অনটনের ভিতরে আছি। বাবার চাকরিটা নেই, আবার মা এদিকে অসুস্থ, তার ওষুধ কিনতে হয়, আবার ছোট্ট 2 ভাই বোনকে পড়াশোনা করাতে হয়। তুমি আমাকে আরও একটা বছর সময় দাও, দেখো আমি একটা জব পেয়ে যাব আর তোমার সকল ইচ্ছে পূরণ করব। আমি তোমার থেকে আর কোনো সময় দিতে পারবো না। বলি আমার ভেতরটা ভেঙে দিয়ে চলে গিয়েছিল তুলি। আমি নিজেকে একটু স্বাভাবিক রেখে অনেক রাতে বাসায় ফিরতে ফিরতে ভাবছিলাম, আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ভালোবাসা মানায় না, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। বাসায় এসে সেদিন রাতে রুমের দরজা লাগিয়ে অনেক কান্না করেছিলাম আর সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম, হে আমার রব, আমাকে আরও ধৈর্যশীল করুন। আমি যে আজ বড্ড বেশি ক্লান্ত, এই শহরের মানুষগুলোর সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে আমি তাদের কাছে অবহেলিত। সেদিন রাত জেগে থাকার কারণে আমার চোখগুলো রক্ত জবা ফুলের মতো আকার ধারণ করেছিল। পরের দিন সকালে আমার পরিবার সবাই আজ করতে পেরেছিল আমার সাথে বড় কিছু ঘটেছে, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। যাকে আমি কলেজায় রেখেছিলাম সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে। সত্যি আমি তুলিকে পেয়ে নিজেকে ভাগ্যবান মানুষদের দলের একজন ভাবতাম, কিন্তু তুলিও প্রমাণ করে দিল সত্যিকারের ভালোবাসা দিয়ে কখনো ভালোবাসা টিকে না। বর্তমানে ভালোবাসা বলতে বোঝায় টাকা, বাড়ি, গাড়ি। আসলেই ভালোবাসা দিয়ে সব কিছু হয় না। নিত্যদিনের মতো টিউশনি করাতে যাচ্ছি আমার ছাত্রী মিলিদের বাসায়। মিলি অনেক দুষ্টু টাইপের মেয়ে হলেও ছাত্রী হিসেবে অনেক মেধাবী, দেখতেও কোনো অংশে কমতি নেই। আর এই বাড়ির প্রতিটা মানুষ আমাকে নিজের সন্তানের চোখে দেখে। আমি সবসময় তাদেরকে নিজের পরিবার ভেবে এসেছি। গত 3 বছর আমি মিলিকে পড়াতে আসি। এই বাড়ির প্রতিটা মানুষ আমার অন্তরে জায়গা করে নিয়েছে। আমার বিপদের সময় এই মানুষগুলো আমার পাশে থেকেছে। আন্টি আমাকে মাস শেষে পড়ানোর টাকার পাশাপাশি আরও কিছু বাড়তি টাকা দিয়ে থাকে। আন্টি আমাদের পরিবারের পুরো বিষয়টা জানতো, আর আন্টি তার ছাত্রী জীবনে টিউশনি করাতো। তাই হয়তো সে জানে একজন মধ্যবিত্ত করে ছেলে টিউশনি করানোর বিষয়টা। তাই তিনি সবসময় আমাকে নিজের ছেলের মতো করে আমার না বলা কথাগুলো বুঝতে পারতো খুব সহজে। পড়াশোনা শেষ করেও একটা ভালো জব হচ্ছে না আমার। অনেক ইন্টারভিউ বোর্ডে টিকে যাওয়া সত্ত্বেও টাকার অভাবে একটা চাকরি পাওয়া যায়নি। তবে আমি হাল ছাড়িনি। আমি জানি এভাবে যুদ্ধ করতে করতে আমিও একদিন সফলতার চূড়ায় উঠব। এভাবে কেটে গেল প্রায় বছরখানেক। আমার ফ্রেন্ডদের কাছ থেকে প্রায় শুনতে পাই তুলি নাকি আমাকে অনেক খোঁজার চেষ্টা করে। অনেকের কাছ থেকে নাকি আমার ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করলেও আমি সিম পরিবর্তন করার কারণে কোনো কাজ হয় না। আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছি সেদিনের পর থেকে। অনেক মেয়ে আমার জীবনে আসতে চাইলেও আমি রিজেক্ট করে দিয়েছি, কারণ আমি জানি আমার মতো বেকার ছেলে কোনো মেয়ের যোগ্য হয়ে উঠতে পারবে না। ইদানিং ফেসবুকে একটা মেয়ে সারাদিন মেসেজ করে বিরক্তকর করে ফেলছে, কিন্তু আমি কোনো পাত্তা দিচ্ছি না। আমি একটা সময় চরম আকারে বিরক্তকর হয়ে মেয়েটাকে বলতে থাকি, কী সমস্যা আপনার? হ্যাঁ, প্রতিদিন এভাবে মেসেজ দেওয়ার কারণটা একটু বলবেন? মেয়েটা প্রতি উত্তরে বলেছিল, আমি আপনার সাথে একটিবারের জন্য, শুধুমাত্র একটিবারের জন্য দেখা করতে চাই। প্লিজ আমার এই অনুরোধটা একটু রাখবেন।
আমি গত 1 বছর ধরে আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কোনো মতেই আপনার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। আমি প্রথমে তুলি মনে করে আর রিপ্লাই না করলেও কিছুদিন পর মেয়েটাকে বলি, আচ্ছা আপনি আগামীকাল আমার দেওয়া একটা জায়গায় আসুন, ওখানে আপনার সাথে আমার সরাসরি কথা হবে। পরদিন আমি চলে যাই নির্দিষ্ট স্থানে। পুরো 20 মিনিট অপেক্ষা করার পর দেখতে পেলাম একটা মেয়ে হিজাব পরে আমার দিকে অগ্রসর হচ্ছে। একটু পর মেয়েটা সরাসরি আমার কাছে এসে সালাম দিল, তারপর বলতে লাগলো, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি, আপনি হয়তো আমাকে চিনতে পারবেন আমার পরিচয়টা দিলে। আমি হলাম আপনার ফ্রেন্ড নিহালের চাচাতো বোন নিশি। নিহাল ভাই আপনার আর তুলিয়াপুর বিষয়ে আমার সাথে সব কিছু বলেছে। আমি আপনাদের ভালোবাসার গল্পটা শুনে অনেক কষ্ট পেয়েছি। জানি না কথাগুলো আপনাকে আমি কেমন করে বলবো, তবে আজ আমাকে যে বলতেই হবে। আমি গত 1 বছর আপনাকে ফলো করি। আপনি কখন কোথায় যান, কখন কি করেন সব কিছু জানি। আসলে আমি আপনাকে গত 1 বছর ধরে আপনাকে ভালোবাসি, কিন্তু সাহস করে কখনো তা বলা হয়ে ওঠেনি। জানি আপনি তুলিয়াপুকে অনেক ভালোবাসার পরও হেরে গেছেন। কথাগুলো শুনে আমি বলেছিলাম, আসলে তুমি যেটা বললে এইটা আমার পক্ষে সম্ভব না। আমি নিজেকে আর কারোর সাথে জড়াতে চাই না। আমি অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছি। আর মেইন কথা, আমি একটা বেকার ছেলে। আমার মনে হয় আমার মতো বেকার ছেলের সাথে কোনো মেয়ে সুখে থাকতে পারবে না। আর ভালোবাসার কথা, অভাবের কাছে কোনো ভালোবাসা টিকে না। কথাগুলো বলেই চলে এসেছিলাম সেদিন। আমি আজ একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি সকাল সকাল। কেন জানি মনের ভিতর আজকে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে আজ আমার চাকরিটা হয়েই যাবে। বাসা থেকে একটু দূরে যেতে পিছন থেকে কেউ একজন ডাকলো। তাকে দিকে আমার বেস্ট ফ্রেন্ড নেহাল। আরে বন্ধু, তুই কেমন আছিস? আমার কথা না হয় বাদই দিলাম, ইদানিং তোর তো কোনো খোঁজই খবর পাওয়া যায় না। আসলে নেহাল কি আর বলবো, এই কদিন যে এতটা ব্যস্ত তোকে বলে বোঝাতে পারবো না। বালি হলো তোর সাথে দেখা হয়ে গেল। মা আজ তোকে আমাদের বাসায় যেতে বলেছে। রাতে আসিস কিন্তু নেহাল। আচ্ছা আমি এখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, রাতে যাব, অনেক আড্ডা দেবো তোর সাথে। কথাগুলো বলেই চলে গেলাম। এদিকে ইন্টারভিউ দিতে চলে গেলাম। আমার ইন্টারভিউ নেওয়া শেষ হওয়ার পর জানানো হলো, আপনি আমাদের কোম্পানির জন্য একজন যোগ্য মানুষ। আপনি আগামী মাস থেকে জয়েন করতে পারবেন। কথাগুলো শুনে প্রথমে নিজেই বিশ্বাস করতে পারলাম না। তারপর বললাম, সত্যি বলছেন আমার জবটা হয়ে গেছে? ইয়েস মিস্টার নীল, আপনার জবটা হয়ে গেছে। আমি তো আজ অনেক খুশি। এতদিন ইন্টারভিউ দিতে আমি পুরো হাঁপিয়ে গেছি। আর একটা বিষয় সব থেকে অবাক হয়েছি, এই কোম্পানিতে ঘুষ ছাড়া আমাকে কেমন করে জবটা দিল। এসব হাজারো চিন্তা করতে করতে কখন যে বাসায় এসে পড়েছি নিজেরই মনে নেই। বাসায় এসে সবাইকে এমন খুশির খবর দিব এটা ভেবে আমার নিজেকে আজ খুব গর্ব হচ্ছে। মা বাবা তোমরা কোথায়? দেখো আজ তোমার ছেলে একটা চাকরি পেয়ে গেছে, তোমাদের আর কষ্ট করে দিন পার করতে হবে না। কথাগুলো সেদিন মা আর বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম। সন্ধ্যা হওয়ার 30 মিনিট আগে নিশি মেসেঞ্জারে মেসেজ করে আমাকে বলল, মিস্টার নীল, আজ তো আপনি অনেক খুশি। আজ তো আমাকে গ্রহণ করতে পারবেন। আজ তো আপনি আর বেকার নেই। নিশির কথা শুনে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। এই মেয়েটা আবার আমার চাকরি পাওয়ার খবরটা কেমনে জানলো? আমি বললাম, তুমি এসব কেমন করে জানলে? আমি আপনার জন্য অনেক দোয়া করেছি। আমি জানতাম আপনি খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবেন, আর আমি আপনার জন্য সব কিছু করতে রাজি, শুধুমাত্র আপনার ওই পবিত্র মনে একটু জায়গা পাওয়ার জন্য। কথাগুলো বলেই নিচে অফলাইন হয়ে গেল। আমিও নিজেকে একটু পরিপাটি করে গোছাতে লাগলাম। নেহালের মা আন্টি যেতে বলেছে, তাই না গেলে হবে না, তাই যেতেই হবে। কিন্তু কেন যেন আজকে মনের ভিতরে একটা খটকা লাগছে নিশির কথাগুলো শুনে। নিশিতের বাসা নেহালদের বাসার প্রায় পাশাপাশি। একটু পর চলে গেলাম নেহালের বাসার সামনে কিছু মিষ্টি আর ফল সামগ্রী নিয়ে। বাসায় কলিং বেল বাজাতেই দেখলাম নিশি এসে দরজা খুলে দিল। আমি তো পুরো অবাক, হঠাৎ নিশি তাও আবার নেহালদের বাসায়। আমাকে দেখে তো সবাই অনেক খুশি। আমি সবাইকে সালাম দিলাম। তারপর আন্টি নেহালকে বলল, নীলকে ভেতরে নিয়ে যা আর নাস্তা দে, অনেকদিন পর ছেলেটা আমাদের বাসায় আসলো। একটু পর নেহালকে বললাম, বন্ধু আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, হঠাৎ আমাকে এভাবে দাওয়াত করলি, আবার একই দিনেই আমি জবটাও পেয়ে গেলাম, আবার নিশির এমন কথা, আমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলবি? নীল, তুই না সবসময় একটু বেশি বুঝিস। নিশি আমার চাচাতো বোন, ও আমাদের বাসায় আসতেই পারে। আর জবটা তুই তোর যোগ্যতা অনুযায়ী পেয়েছিস। আর তোকে তো একটা কথা বলাই হয়নি, নিশি মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসে। তবে আমি তোকে এই বিষয়ে জোর করতে চাই না, তবে বিষয়টা নিয়ে একটু ভেবে দেখতে পারিস। আমি এতটুকু বলবো, তুলির মতো নিশি তোকে ছেড়ে যাবে না। হঠাৎ একটু পর শুনতে পাই একটা চিরচেনা কণ্ঠস্বর। নেহালের রুমের দরজার কাছে উকি মারতেই
আমার চোখগুলো বড় বড় হওয়ার মতো উপক্রম হয়ে গেল। এটা আর কেউ নয়, স্বয়ং নিশির আম্মু। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। নীল, তুই একটু রুমে বসে থাক, আমি একটু ওয়াশরুমে যাব। তারপর নেহাল আমাকে একা রেখে চলে গেল। প্রায় মিনিট 3 পর আমি যে রুমে আছি সেই রুমের দরজায় চিরচেনা একটা কণ্ঠে বলতে লাগলো, আমি কি আপনার রুমে আসতে পারি? যদি অনুমতি দেন তাহলে আমি আসব, আর অনুমতি না দিলে আসব না। আমার তো গলা শুকিয়ে যাচ্ছে সকলের এমন কর্মকাণ্ড দেখে। নিজেকে একটু স্বাভাবিক করে বললাম, আসো। মিস্টার নীল, আপনার জন্য হয়তো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, যা আপনি কল্পনা করতে পারবেন না। আমি তো আপনাকে পেয়েই ছাড়বো। নিশির মুখ থেকে এমন কথাগুলো শুনে আমার গলাটা আরও বেশি শুকিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ নিশি আমার দিকে একটা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি হয়তো অনেকটা ভয় পেয়ে গেছেন। আগে পানিটা খেয়ে গলাটাকে ভিজিয়ে নিন। আসলে আমি এতক্ষণ আপনার সাথে অনেক মজা করে ফেলেছি, তার জন্য সরি। তবে মিস্টার নীল, আমি যতদিন না আপনাকে পাবো ততদিন আপনার পিছনে পড়েই থাকবো। আপনাকে আজকে একটা চরম সত্য কথা বলবো। আপনারা ছেলেরা এমন কেন বলুন তো? একটা মেয়ে যদি আপনাদের ছেড়ে চলে যায়, আপনারা সেই একজনের উপর অভিমান করে অন্য কেউ আসতে চাইলে তাকে গ্রহণই করেন না। একটা মেয়ে খারাপ বলে কি পৃথিবীর সব মেয়ে খারাপ হয়? একটা মেয়ে টাকা আর যোগ্যতার অজুহাত দিয়ে চলে গেছে বলে কি পৃথিবীর সব মেয়ে যোগ্যতা আর টাকা খুঁজে? জানি এসব বলে আপনাকে কোনো লাভ হবে না। আপনি তো ডুবে আছেন তুলি নামক একটা বেইমান নারীর মায়ায়। আপনার ধারণাগুলো ভুল মিস্টার নীল। এই পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, ঠিক তেমনি ভালো মানুষও আছে। ভালো খারাপ নিয়েই তো আমাদের এই পৃথিবীতে তুলির মতো কিছু ছলনাময়ী নারীর কারণে আমাদের নারী জাতি অসম্মানিত আর লজ্জিত। কিন্তু সব নারী এমন না, বিশ্বাস করুন। এমনও নারী আছে যারা যোগ্যতা কিংবা টাকা খুঁজে না, তারা খুঁজে একটু পবিত্র ভালোবাসা আর মানসিক শান্তি। এমনও অনেক নারী আছে যারা আপনার খারাপ সময়ের দিনগুলোতে পাশে থেকে সফলতা আনতে সাহায্য করবে। কি এমন ক্ষতি হবে আমাকে শুধুমাত্র আপনার মনে একটু জায়গা দিলে? কথাগুলো বলার সময় নিশির চোখে বেয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছিল। কথাগুলো বলি রুম থেকে চোখের জল মুছতে মুছতে চলে গেল। আমি প্রথমবারের মতো কোনো নারীর কথার জবাব দিতে পারলাম না। আমার মনে হচ্ছিল সত্যি নিশির কথাগুলো তো সত্যি, ও তো যা বলছে সব কিছু সত্যি। আমার সকল ভুল ধারণাগুলো আজকে ভাঙিয়ে দিল নিশি। মেয়েটার প্রতিটা কথায় আমার হৃদয়কে মনোমুগ্ধকর করে তুলেছে। মনের ভিতর কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করছে। মন বলছে আবারও এই হাহাকার মনে কাউকে জায়গা দিতে। তাহলে কি আমি আবারও কারো প্রতি দুর্বল হয়ে পড়েছি? নিজের মনের সাথে নিজে বলছি, কি রে নীল, তুই তোর অতীতকে ভুলে যাচ্ছিস? নিজের ঘুর কাটলো নেহালের ডাকে। কি রে, তুই এত কি ভাবছিস এত মগ্ন হয়ে? আরে তেমন কিছুই না, চল অনেক রাত হয়েছে, এবার সবাই মিলে ডিনার করব। কথাগুলো আমার দিকে ছুড়ে দিল নেহাল। আমি মাথা নাড়িয়ে হেসুচক সায় জানালাম। একটু পর ডিনার করতে চলে গেলাম নেহালের সাথে। সবাই মিলে ডিনার করছি। মনের ভিতর কেমন যেন একটা খটকা লাগছে। নিশির আম্মুকে সালাম দিলাম, তারপর ভালো মন্দ খবর নিলাম। উনি বটে আগে থেকেই আমাকে অনেক পছন্দ করেন, বিষয়টা আমি জানি। তারপর ডিনার শেষে আমি নেহালকে বললাম, আজকে আমাকে যেতে হবে, অনেক রাত হয়েছে, বাসার সবাই চিন্তা করবে। একটু পর সবাইকে একে একে বিদায় দেব। তখন শেষবারের মতো নিচির দিকে তাকিয়ে দেখলাম নিচি আমার দিকে তাকিয়ে আছে। আমি এই মেয়েটাকে নিয়ে আর পারছি না ইদানিং। আমি কত ইগনোর করে চলি, তারপর আমার পেছনে লেগে আছে গত 1 বছর ধরে। রাত 1টার সময় বাসায় এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে রুমের দিকে অগ্রসর হলাম ঘুমানোর জন্য। ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না। মাথার ভেতরে শুধু নিশির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে আর ঠোঁটের কোণে নিজের অজান্তেই হাসি ফুটে উঠছে। রাত 2:35, এপাশ ওপাশ করছে কিন্তু কোনো মতে ঘুম আসছে না। তাহলে কি সত্যি আমি আবারও কারোর প্রেমে পড়ে গেলাম? এর আগে তো কোনো দিন আমার মনের ভিতর এমন অনুভূতি হয়নি। এসব ভাবতে ভাবতে আমি কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি মনে নেই। নিত্যদিনের মতো আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো। কি রে বাবা নীল, আর কতক্ষণ ঘুমাবি? অনেক বেলা হয়ে গেছে, এবার তো উঠে পড়। আমি আধা কাঁচা ঘুম চোখে নিয়ে বলতে লাগলাম, আম্মু আর একটু পর উঠছি। অন্যদিনের মতো আম্মু আমাকে আর জোর করলো না। একটু পর ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আমি তো পুরাই অবাক। 11টা বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে ছাদের উপরে হাঁটাহাঁটি করছি। মোবাইলটা অন করে এটা চালু করতেই দেখলাম প্রতিদিনের মতো হাজারো মেসেজ দিয়েছে নিশি। আই যে মিস্টার,
আজকে এত বেলা হয়ে গেছে, তাও লাইনে আসলেন না কেন? আমি কি আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে ফেলি? জানেন, আজকে আমি আপনাকে নিয়ে এত এত স্বপ্ন দেখেছি, জানি না আমার স্বপ্নগুলো পূরণ হবে কি না। প্রতি উত্তরে আমি বললাম, আরে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, সরি। এভাবে একটু একটু করে নিশির সাথে কথা চলতে থাকে। এখন অনেকটা কথা হয় নিশির সাথে, লাইনে আসলে কথা হয়। ওর প্রতি আমার অন্যরকম একটা মায়াও তৈরি হয়ে গেছে। ও লাইনে না আসলে ওকে মিস করি, তবে ওকে বিষয়টা বুঝতে দিই না, কারণ নিশিকে বিষয়টা বুঝতে দিলে ও পাগলামি করবে আর আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে। এভাবে দেখতে দেখতে চলে আসলো অফিসে জয়েন করার দিন। নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে অফিসে যাব বলে রেডি হচ্ছি। আজকে আমার জীবনের স্বপ্নের পথে অগ্রসর হওয়ার প্রথম দিন। এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি, যা আজ বাস্তবে রূপ নিয়েছে। একটু পর অফিসের দিকে রওনা দিলাম, শেষমেশ ভালোভাবে পৌঁছে গেলাম। তারপর আমাকে নতুন একটা রুমে নিয়ে গিয়ে অফিসের সকল কাজগুলো বুঝিয়ে দিতে লাগলো। প্রথম প্রথম বুঝতে একটু সমস্যা হলো, কিছুদিন পর সব কিছু স্বাভাবিকভাবে করতে পারতাম। অবিশ্বাস করে বাসায় আস্তে আস্তে দেখা হয়ে গেল এক ফুল বিক্রেতার ছোট বাচ্চা মেয়ের সাথে, হাতে অনেকগুলো গোলাপ ফুল। আমি বললাম, আপু এক পিস ফুল কত টাকা করে বিক্রি করো? ছোট বাচ্চারই বলল, 10 টাকা করে। আমি 5 পিস ফুল নিয়ে 200 টাকার একটি নোট দিতেই ছোট্ট মিষ্টি বাচ্চাটি আমাকে বলল, এই নিন আপনার 100 টাকা। আম্মু এটা তোমার কাছে রাখো, আমি তোমাকে খুশি হয়ে দিলাম এটা। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে আসলাম। হঠাৎ ফুলগুলোর দিকে তাকাতেই নিশির কথা মনে পড়তেই মুচকি এসে ফেললাম। কেন জানি যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে নিশিকে পাওয়ার তীব্র যন্ত্রণা। এখন এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছি, না পারছি নিশিকে মনের কথাগুলো বলতে, আর না পারছি কথাগুলো মাথা থেকে ঝাড়তে। আমি না চাইলেও নিশির সেদিনের সেই কথাগুলো আমাকে প্রতিটা রাতে না রাতে। আসলে কি আমি নিশিকে একটা সুযোগ দেওয়া উচিত? আবারও মনের মাঝে কোডাক দিয়ে বলে, যদি তুলির মতো নিশিও ছেড়ে চলে যায় তখন আবারও অনেক কষ্ট হবে নিজেকে স্বাভাবিক করতে। শুয়ে শুয়ে নিশির সাথে নিত্যদিনের মতো আলাপ করছি। কালকে আপনার কি একটু সময় হবে? আমার না অনেক দিন ধরে ইচ্ছে করছে ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরে এসো কারোর সাথে। আপনি এমন মানুষ কেন বলুন তো? আমি অন্য কারোর সাথে ঘুরতে চাই না, এটা কি আপনি বুঝতে পারেন না? আমি আপনার সাথে একটু সময় কাটাতে চাই, আপনার পাশে হাঁটতে চাই। মেয়েটার জ্বালায় আমি আর পেরে উঠি না। এত নাসুর বান্দা মেয়ে এখন এই পৃথিবীতে আছে আগে জানা ছিল না। আমি বললাম, আমার সাথে না হয় ঘুরতে যাবা, আমার তো কোনো বাইক নেই। প্রতিটা মেয়েই তো চায় বাইকে কারোর সাথে ঘুরতে। আপনি না সব সময় একটু বেশি বুঝেন। আপনার বাইক নেই তো কি হয়েছে, রিক্সা করে আমরা ঘুরতে যাব। আর আগামীকাল তো আপনার অফিসও নেই। প্লিজ আমার কথাটা না করবেন না, প্লিজ। আমার ওপরে না করতে ইচ্ছে করছে না। আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল নিশিকে সরাসরি দেখার জন্য, তবে আমি কথাগুলো চেপে রেখেছিলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে আমরা ঘুরতে বের হবো বিকালে। আমার কথাগুলো তো শুনে নিশির আনন্দ দেখে ওর হয়তো আনন্দে আজকে রাতে ঘুম হবে না, এবার ঘুমিয়ে পড়ো। এরপর অফলাইন হলাম ঘুমানোর জন্য। যত দিন যাচ্ছে ততই নিশিকে নিয়ে কল্পনার জগতে চলে যাচ্ছে। নিজের মনকে আর মানাতে পারছি না। নিশিকে পাওয়া তীব্র যন্ত্রণা আমাকে খুঁড়ে খুঁড়ে কাচ্ছে। ইচ্ছে করছে এখনই নিজের অনুভূতিগুলো প্রকাশ করে দিতে, তবে আমাকে যে এতটা অধৈর্য হলে চলবে না। এপাশ ওপাশ করছি আর ভাবছি আগামীকাল বড় একটা সুযোগ প্রপোজটা করে ফেলার। আর আমি তো একা একা চাচ্ছি না এই ভালোবাসাটা গ্রহণ করতে, মেয়েটাও তো আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। শুধু আমি মুখ ফুটে একবার বললেই সব কিছু হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি আমার নিজেরও মনে নেই। হঠাৎ কারো কলের শব্দে আমার কাঁচা ঘুমটা 12টা বাজলো। স্ক্রিনের দিকে তাকাতেই আমি তো পুরো অবাক হয়ে গেছি। নিশি অনেকবার কল করেছে। প্রথমবারের মতো নিশি আমার নাম্বারে কল করেছে, তাও এতবার। এর আগে যতবার মেসেঞ্জারে কল করতো। বিষয়টা নিয়ে একটু সন্দেহ হতে লাগলো, আবার ভয়ও কাজ করছে। নিজের অজান্তেই আবার ভয়ও করতে শুরু করলো, নিশির আবার কোনো বিপদ হলো না তো। আমার সকল ভাবনার গুড় কাটিয়ে কল দিলাম নিশির নাম্বারে। অমনি অপাস থেকে বলতে লাগলো, আই যে মিস্টার নীল, এতক্ষণ কোথায় ছিলেন? এত বেলা হয়ে গেছে আর এতবার কল দিচ্ছি, কোনো খোঁজই পাচ্ছি না যে। আপনি ঠিক আছেন তো? তখন আমি বলতে লাগলাম, ঘুমিয়েছিলাম আর আমি একদম ঠিক আছি। এই তুমি কি সারা রাত ঘুমাওনি? কে বলেছে আমি সারা রাত ঘুমাই না? বরং আপনি সারা রাত ঘুমান না। তাই তো এত বেলা হয়ে গেছে তাও ঘুম থেকে উঠছেন না। আর সত্যি বলতে আজকে সারা রাত আমার ঘুম হয়নি। আমি স্বপ্নের ভিতর আপনার সাথে ঘুরে বেড়াচ্ছি। জানেন, আজকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন, যা আমি গত 1 বছর ধরে স্বপ্ন দেখেছি, তা আজকে বাস্তবে রূপ নেবে। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু নিশির সাথে কথা বলে
আমার ঘুমের 12টা বেজে গেল। নিশিকে বললাম, আমি এখন ফ্রেশ হবো, তারপর ফ্রি হয়ে তোমাকে মেসেজ করব। আজ অফিস নেই, তাই নাস্তা করে অনেকদিন পর ছাদে গেলাম। তারপর ছাদে রাখা ফুলের গাছগুলো দেখতে লাগলাম। আজ গাছে অনেক গোলাপ ফুটেছে। মনে মনে ভাবছি 1 বছর আগের সেই দিনগুলোর কথা। আমি তুলিকে প্রথম প্রপোজ করেছিলাম একগুচ্ছ লাল গোলাপ দিয়ে। সে প্রথম অফারেই প্রপোজ অ্যাকসেপ্ট করেছিল। তখনই মনে পড়ে গেল নিশির কথা। খুব ইচ্ছে করছে আবারও নিজের শূন্য হৃদয়টাকে নিশি নামক মায়াবতী দ্বারা পূর্ণতা করতে। আবার অন্যদিকে ভয় করছে, যদি তুলির মতো নিশিও 2 দিন পর আমার স্বাভাবিক জীবনটাকে আবারও অস্বাভাবিক করে দিয়ে চলে যায়। আমার মন বলছে নিশি আমার জীবনের সঠিক। আমি বারবার নিজের মনের বিপরীতে গিয়েও নিজেকে না বলতে পারছি না। আমার মন বলছে নিশি আমার জীবনের জন্য সঠিক। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলতে লাগলাম, যা হয় হবে। আজকে আমি আমার মনে জমে থাকা আর নিশির অপেক্ষার কর্মফলটা দিব। নিশি আমার জন্য অনেক অপেক্ষা করেছে। আমার মনে হয় নিশি আমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। তাই শেষমেশে সিদ্ধান্ত নিলাম নিশিকে আজকে প্রপোজ করে ফেলবো। 12টার সময় নিশিকে কল করে বলে দিলাম আমার সেই চিরচেনা আর স্মৃতিমাখা সেই জায়গাটা, যেখানে বসে পার করেছি আমার কষ্টময় দিনগুলো, পার করেছি বেকারত্ব জীবন, পার করেছি সুখ দুঃখের দিনগুলো। আমার বাসা থেকে প্রায় 5 কিলোমিটার সে বিনোদন পার্কে। নিশিকে বললাম বিকাল 3টার সময় তুমি চলে এসো এখানে। নিজেকে সামান্য পরিপাটি করে গুছিয়ে একটা গাড়ি দেখে চলে গেলাম গন্তব্যস্থলে। বিনোদন পার্কে পৌঁছানোর কিছু দূর আগে নেমে একগুচ্ছ সেই লাল গোলাপ ফুল কিনে নিলাম, আর সাথে কিছু চকলেট। শুনেছি মেয়েরা নাকি চকলেট পাগলি হয়ে থাকে, তাই সাথে করে কিছু চকলেটও কিনে নিলাম। তারপর কিছুক্ষণ পর পৌঁছে গেলাম পার্কে। এসে ঘড়ির দিকে তাকিয়ে দিকে 2:40 তার মানে নিশি এখনও এসে পৌঁছায়নি হয়তো। একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাতটা পেছনে রেখেছি। নিশি আসা মাত্রই তার সকল অপূর্ণ ইচ্ছেগুলো আজ পূর্ণ করে দেব। পুরো 10 মিনিট পর দেখতে পেলাম একটা সুন্দরী আমার দিকে অগ্রসর হচ্ছে। প্রথমে চিনতে অসুবিধা হলো, পরক্ষণে চিনতে আর অসুবিধা হলো না। নিশিকে আজকে অনেক সুন্দর লাগছে। অন্য দিনের থেকেও আমার কাছে আসতেই আমি বলতে লাগলাম, আসতে কোনো সমস্যা হয়নি তো? আমাকে প্রথম সালাম দিয়ে বলল, না, আমার আসতে কোনো সমস্যা হয়নি। আমাকে নেহাল ভাইয়া রেখে গেছে। নেহাল রেখে গেছে মানে? তুমি কি নেহালকে বলেছো আমার সাথে দেখা করতে এসেছো? নেহাল ভাইকে কিছু বলিনি। আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন ভাইয়া বলেছিল কোথায় যাবি, তখন আমি বললাম। আর নেহাল ভাইও কি যেন কাজ আছে এদিকে, তাই আমাকে একেবারে নিয়ে এলো। আমি এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা। আমি কোনো প্রকার দেরি না করিয়ে হাঁটু গেড়ে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বলতে লাগলাম, জানি না ভালোবাসা কাকে বলে, তবে আমি তোমাকে অনুভব করতে পারি প্রতিটা মুহূর্তে। নিজের অজান্তেই তোমার কথা ভাবলে আমার ঠোঁটের কোণে হাসির রেখা প্রকাশ পায়। তোমাকে নিয়ে না ভাবতে চাইলেও আমার ভাবনাগুলো উকি মেরে তোমাকে আপন করে নিতে চাই। আমি তোমার সাথে 1 বছর কিংবা 2 বছর হারতে চাই না। আমি তোমার হাতটা ধরে আমার বাকিটা জীবন পার করতে চাই। আমি তোমাকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেখাতে চাই না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যদি আমার ভালোবাসাটা তোমার কাছে সঠিক বলে মনে হয় আর সারাটা জীবন আমার সাথে কাটাতে চাও, তাহলে তুমি এই একগুচ্ছ লাল গোলাপ গ্রহণ করো। আমার হাত থেকে লাল গোলাপ গুচ্ছ নিয়ে বলছিল, জানেন, আজ মনে হচ্ছে আমি যা দেখছি, যা শুনছি, সব কিছু আমার স্বপ্ন। আমি আজ বিশ্বাস করতে পারছি না, যাকে নিয়ে আমি এত এত স্বপ্ন দেখেছি, সেই মানুষটা নিজেই আমাকে সেই স্বপ্নগুলোর পূর্ণতা দিবে। আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই। কথাগুলো বলেই বাচ্চাদের মতো সে কি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরেছিল। দ্বিতীয়বারের মতো কোনো নারীর ছোঁয়া পেয়ে আমার হৃৎপিণ্ড অনেক জোরে জোরে কেঁপে উঠছিল। তবে আমার মনের মাঝে এক মানসিক শান্তি কাজ করছিল। কিছুক্ষণ পর নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের থেকে নিজেকে ছাড়িয়ে বলেছিলাম, এই নাও তোমার প্রিয় চকলেটগুলো। আমি একা একা চকলেট খেতে পারি না। নিশির কথাগুলো বুঝতে বাকি ছিল না, কারণ সে এখন আমার হাত থেকে চকলেট খাবে। না দিলেও আবার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দেবে, যাকে এক প্রকার নাছর বান্দা মেয়ে বলে। নিজ হাতে চকলেট খাইয়ে দিয়েছিলাম। একটু পর পার্ক থেকে বাদাম কিনে আমাকে সে নিজে হাতে খাইয়ে দিয়েছিল। সন্ধ্যা গনিয়ে আসায় আমরা দুজন বাসা যাওয়ার জন্য রওনা দিলাম। এভাবে শুরু হলো আমাদের ভালোবাসা। এখন আমরা দুজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করি। অবিশ্বাস করে যতটুকু সময় পাই কথা বলেই চলে যায়। কিছুদিন যাবৎ অফিসের কাজে অনেক চাপ যাচ্ছে। বিষয়টা নিশিকে বুঝতে দেয়নি। আমি জানি নিশি এই বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করবে। যা বললাম ঠিক তাই হলো। আপনি অনেক বদলে গেছেন। আমার জন্য আর সময় নেই আপনার হাতে। জানি আমি আপনার কেউ নই। আরও কত রকমের কথা, তাও তো আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পাগলি, তুমি কি বলছো এসব? আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছে। তোমাকে তো বলাই হয়নি, আমার অফিসে অনেক কাজের চাপ এখন।
বাসায় যেতে অনেক রাত হয়ে যাচ্ছে, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। আমার কথাগুলো শুনে নিশি বলতে লাগলো, আপনাকে এত কাজ করতে হবে না, আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই আমি ভালো থাকবো। জানেন, আমার অনেক কষ্ট হয় আপনার সাথে কথা না বলতে পারলে। আমার খুব চিন্তা হয় আপনাকে নিয়ে। আমি আপনার সাথে দেখা করতে চাই, ভিডিও কলে আপনাকে দেখে আমার মন ভরে না। আমার ইচ্ছে হয় আপনাকে সারাদিন কাছ থেকে দেখতে। আমি তো সারা জীবনের জন্য তোমার হয়ে যাব। আর কিছুদিন অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, মন দিয়ে পড়াশোনা করো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আমার নিজেকে এখন ভাগ্যবান পুরুষ মনে হয়। প্রতিটা পুরুষই চায় এমন একটা জীবন সঙ্গিনী যে ভালোবাসায় ব্যস্ততা থাকলে রাগ অভিমান করবে, তবে ছেড়ে যাবে না, যার মনে সারাদিন থাকবে একটা মানুষের ভাবনা। একটু আড়াল হলেই নিজ থেকে খুঁজে নেবে। আজ মনে হচ্ছে জীবন থেকে তুলি নামক মিথ্যা নারী না চলে গেলে আমি হয়তো নিশির মতো সৎ জীবন সঙ্গিনী পেতাম না। সৃষ্টিকর্তা যা কেড়ে নেয় তার থেকে উত্তম কিছু আমাদের জন্য রেখে দেয়, তার প্রমাণ আমি নিজে পাচ্ছি। সৃষ্টিকর্তার কতই না সুন্দর পরিকল্পনা ছিল। কথাগুলো ভাবছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। নিজের রুমে বসে আছি, এমন সময় অচানা একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কেমন আছো? কে আপনি? চিনতে পারলাম না। তোমাকে চিনতে পারছো না? নামটা না বললে কেমন করে চিনবো? তুমি আমার কণ্ঠস্বরটাও ভুলে গেছো? কত কথা হতো আগে আমাদের। আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছো, কিন্তু আমার উপর রাগের কারণে এমন করছো, তাই না? কিসের রাগ? মানুষ মানুষকে ভুলে যায়, এটাই স্বাভাবিক, তাই না? আমি জানি তুমি কিছুই ভুলে যাওনি। আমি অনেক বড় অন্যায় করেছিলাম তোমাকে ছেড়ে গিয়ে। বিশ্বাস করো, সেদিনের পর থেকে আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমি জানি তোমার সাথে আমি যে বড় অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য, তবে আমি তোমাকে ফিরে পাওয়ার জন্য এখন সব কিছু করতে পারবো। প্লিজ নীল, আমাকে আরেকটা সুযোগ দাও। দেখো, আমি সারা জীবনের জন্য তোমাকে চাই। তোমার মতো করে আমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না। রাগান্বিত কণ্ঠে আমি বলছিলাম, তোমার মতো মেয়েকে আমি আবারও সুযোগ দিব? এতদিন পর তুমি এসব বলছো? তোমার একটু লজ্জাও করে না? আমাকে কি মনে করো আমি একটা খেলনা যাকে তুমি ইচ্ছা মতো খেলবে আর ভেঙে চলে যাবে? যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুলের দেশে ডুবে আছো। আমি তোমাকে কতবার বুঝিয়েছিলাম, কত হাত জোর করেছিলাম সেদিন, কিন্তু তুমি আমাকে একটু বুঝতে চাওনি। আমি নাকি খেত? আমার কোনো যোগ্যতা নেই তোমার পাশে থাকার। তোমার সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডরা বড় বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, আবার দামি গাড়িতে করে ঘুরতে নিয়ে যায়, যা আমার সাধ্য ছিল না। সেজন্য তো সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। কথাগুলো আমি রাগান্বিত কণ্ঠে বললাম। তখনই উপাস থেকে কান্নারত কণ্ঠে বলতে লাগলো, প্লিজ নীল, তোমার পায়ে পড়ছে, আমাকে শুধু একটা সুযোগ দাও। তুমি যা বলবা আমি তাই শুনবো। তুমি অনেক দেরি করে ফেলছো, আমি চাইলেও তোমাকে আর গ্রহণ করতে পারবো না। আমি রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম। দামি দামি রেস্টুরেন্টে যারা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে যায় তারা বেশিরভাগই মজা নিতে চায়। আমি তোমার সাথে পার্কে বসে 5 টাকার বাদাম খেয়ে যতটা ভালোবাসতাম, এই ভালোবাসা তুমি পৃথিবীর সকল দামি দামি রেস্টুরেন্ট কিংবা বাইকের চড়েও কখনো উপভোগ করতে পারবে না। আসলে ভালোবাসার জন্য দুটি পবিত্র মন প্রয়োজন। টাকার যোগ্যতা দিয়ে যারা ভালোবাসাকে বিবেচনা করে এরা সব থেকে বোকা মানুষগুলোর দলে পড়ে আছে। কথাগুলি বলে কলটা কেটে দিয়ে আকাশের দিকে একটা দীর্ঘ শ্বাস ফেলে মুচকে হাসি দিলাম। একটু পর নিশির কল পেয়ে আমার মনে একটা প্রশান্তি এলো। এতক্ষণ তুলির সাথে কথা বলে মনটা বিগড়েছিল, বালি হলো নিশি কল করেছে। কি করছেন মিস্টার নীল? তেমন কিছু না, বসে আছি। তুমি কি করছো? আমি আমার নীলকে নিয়ে ভাবছি, তাকে কবে নিজের করে পাবো। আপনাকে নিয়ে আমার খুব ভয় করে। যদি আপনি কখনো আমাকে ছেড়ে চলে যান, আমি অনেক কষ্ট পাবো। নিশির মুখ থেকে এসব কথা শুনে বললাম, আমি তোমার সকল ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবো ইনশাল্লাহ। আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এতটুকু আমার উপর ভরসা রাখতে পারো। এই মেয়েটাকে নিয়ে আমি রীতিমতো পাগল হয়ে যাব খুব তাড়াতাড়ি। একটু পর আমি ভিডিও কল দিয়ে দেখতে পেলাম নিশি আমার কথাগুলো শুনে কান্না করছে। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমাকে তাড়াতাড়ি নিয়ে যান, আমার খুব ভয় করে আপনাকে নিয়ে। এই পাগলি মেয়ে, আগে কান্না থামাও, না হলে কিন্তু এখন আর কথা বলবো না। আমার কথা শুনে সাথে সাথে দুহাত দিয়ে চোখের অস্ত্রগুলো মুছে নিজেকে একদম স্বাভাবিক করে ফেললো। অনেকক্ষণ কথা বলার পর কলটা কেটে বালিশে মাথা রেখে ভাবতে লাগলাম তুলির বিষয়টা নিশিকে বলা দরকার, না হলে নিশি পড়ে আমাকে ভুল বুঝে অনেক কষ্ট পেতে পারে। আমি চাই না সামান্য বিষয়টা নিয়ে এই নিষ্পাপ মেয়ে কোনো কষ্ট পাক। আবার ভাবছি যদি বলি তুলি কল করেছিল তাহলে আমাকে হাজার রকমের প্রশ্ন করতে পারে, আবার কান্নাকাটিও করবে। মেয়েটা যে আমাকে বড্ড বেশি ভালোবাসে, সারাক্ষণ আমাকে আগলে রাখে। আমি একটু কথা না বলতে পারলে অভিমান করে থাকে। এই যুগে এমন মেয়ে কয়েকজনারই ভাগ্যে জুটে। নিশিকে তুলির বিষয় না হয় পরে বলবো। সকাল সকাল উঠে রেডি হচ্ছে অফিসে যাব বলে। আজ নাকি জরুরি একটা মিটিং আছে, তাই একটু তাড়াতাড়ি যেতে বলেছে বস।
নিশিকে কল করে জানিয়ে দিলাম আজকে বিকাল 3টার সময় কথা হবে। তারপর চলে গেলাম অফিসে বসে মিটিং শেষ করলাম, লাঞ্চ করব বলে রেডি হব। তখন এদিকে খাবার আনতে মনে নেই, একটু রেস্টুরেন্টের দিকে অগ্রসর হলাম খাওয়ার জন্য। রেস্টুরেন্টের সামনে যেতেই দেখা হয়ে গেল তুলির সাথে। আমি প্রথমে না দেখার বান করলেও আমাকে দেখে তুলি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো অনেক মানুষের ভিতরে। আমি নিজের দিকে ওকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে বললাম, কি হচ্ছে এসব আমার সাথে? এতগুলো মানুষের ভেতরে আমাকে জড়িয়ে ধরে নিজেকে কী প্রমাণ করতে চাও? আমাকে এত কষ্ট দিয়েও তোমার কি একটুও শান্তি হয়নি? প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও। নীল, তুমি আমাকে যত ইচ্ছা মারতে পারো, কিন্তু প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারবো। কথাগুলো বলছে আর অজরের চোখের অস্ত্রগুলো গড়িয়ে পড়ছে। অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেছে তুলির কর্মকাণ্ডে। মুডটাই নষ্ট করে দিল আমার। গজগজ করতে করতে চলে এলাম অফিসে। কম্পিউটার সামনে নিয়ে কাজ করছি আর রাগ হচ্ছে। আজকে বাসায় গিয়ে খেতে হবে। রাতে অফিস শেষ করে বাসায় আসতেই দেখলাম নিশি অনেকগুলো কল দিয়েছে। নীল, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তো কোনো কথাই বুঝতে পারলাম না। কলটা কেটে ডাটা অন করতে যা দেখলাম তা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। রেস্টুরেন্টের সামনে তুলি আমাকে যে জড়িয়ে ধরেছিল, এই পিক কেউ একজন তুলে নিশির কাছে দিয়েছে। জানি না মেয়েটা আমাকে কতটা ভুল ভাবছে, আর ভুল ভাবাটাই তো স্বাভাবিক। নিশির নাম্বারে কল দিতেই দেখি ফোন বন্ধ। আমার মনের ভিতর কেমন একটা ভয় কাজ করছে। আমি দেরি না করে নেহালকে কল করে বললাম, তাড়াতাড়ি নিশিদের বাসায় যা দোস্ত, তুই একটু নিশিকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। আমার কথাগুলো শুনে নেহাল তো রীতিমতো শখ খাওয়ার মতো উপক্রম। দোস্ত প্লিজ আমাকে এতটুকু সাহায্য কর, বিষয়টা আমি তোকে সব কিছু বুঝিয়ে বলবো পরে। পুরো 20 মিনিট পর কলিং বেল বাজার শব্দ শুনে আমি দৌড়ে দরজাটা খুলতেই দেখতে পেলাম নিশি আর নেহাল এসেছে। নিশি অনেক কান্নাকাটি করছে, ওর চোখগুলো রক্ত জবা ফুলের মতো লাল হয়ে গেছে। আমি ওদের দুজনকে রুমে এনে দরজা বন্ধ করে বলতে লাগলাম আজকে পুরো বিষয়টা। তারপর নেহাল সব কিছু বলল তুলির বিষয়ে। এবার নিশি নিজেকে একটু স্বাভাবিক হয়ে আবারও কান্নাকাটি শুরু করে দিল। নেহাল বলল, তোরা দুজন বরং একটু কথা বল, আমি ততক্ষণে আন্টি আর আঙ্কেলের সাথে কথা বলে আসি, কেমন? একটু পর নেহাল আমার রুম থেকে চলে গেল। নিশি আমাকে বলতে লাগলো, জানি আমি তোমাকে আজকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। বিশ্বাস করো, আমি তোমার সাথে তুলির পিকটা দেখে ভেবেছিলাম আমি আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি সেই বিকাল থেকে এই পিকটা দেখার পর থেকে আমি কান্না করছি, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি প্রথমবারের মতো নিশিকে নিচ থেকে জড়িয়ে ধরলাম। আজকে আমার গর্ব হচ্ছে নিশির মতো একজন সৎ জীবনসঙ্গিনী পেয়ে। আমি জানি এই মেয়েটা আমার জীবনের জন্য একদম সঠিক মানুষ, যার মনে নেই কোনো অহংকার, যে সাধারণ জীবনযাপন করে আমার মতো। আগে একটু বিলাসী জীবনযাপন করলেও আমার সাথে সম্পর্কে যাওয়ার পর থেকে আমার সাথে প্রতিটা বিষয়ে খাপ খেয়ে নিয়েছে। আমি গরিব মানুষের পাশে দাঁড়াই, সাধারণ জীবনযাপন করি, সকলের সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করি। আমার সাথে সাথে প্রতিটা বিষয় খাপ খেয়ে নিয়েছে নিশি। নীল, তুমি হয়তো আজকে সারাদিন খাওনি, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। একটু ওয়েট করো, আমি তোমার জন্য ভাত আনতেছি। বলে ডাইনিং টেবিলে চলে গেল। শীতের রাত বলে মা বাবা রুমে আছে, আর নেহাল গেছে, তাই হয়তো নেহালের সাথে রুমে গল্প করছে। না হলে আজ হয়তো মা বুঝে যেত নিশির আর আমার ব্যাপারে। মাকে কিছুটা হলেও বলেছি, তবে মা সরাসরি আজও নিশিকে দেখেনি। ডাইনিং টেবিল থেকে ভাত এনে আমাকে খেতে দিচ্ছে, আর আমি ওর মায়া ভরা নিষ্পাপ মুখটা দেখছি। প্রথমবারের মতো কোনো প্রিয়তমার হাত থেকে এভাবে ভাত খাচ্ছি। সত্যি এই মুহূর্তটা অনেক রোমান্টিক মুহূর্ত। একটু পর মনে পড়ে গেল পকেটে থাকা চকলেটগুলোর কথা। মুহূর্তেই আমি চকলেটগুলো নিশিকে দেখাতেই নিশি বাচ্চাদের মতো খুশি হয়ে গেল আর আমাকে জড়িয়ে ধরে থাকলো। একটু পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে বললাম, চলো তোমার সাথে সকলের পরিচয় করিয়ে দিই। বলি বাবার রুমে নিয়ে গেলাম, একে একে সকলের সাথে পরিচয় করাতে লাগলাম। তারপর মা সকলকে খেতে দিতে লাগলো। এই নীল, তুই খেতে বস। আমি মাকে বলতে পারলাম না যে আমি অলরেডি খেয়ে নিয়েছি তোমার বৌমার হাতে। কথাটা উল্টো ঘুরিয়ে বললাম, আমি খেয়ে এসেছি বাইরে থেকে, তোমরা বরং খেয়ে নাও। আমার কথাগুলো শুনে নিশি মুসকি মুসকি হেসেছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। খাওয়া শেষ হলে নেহাল বলতে লাগলো, আজ বরং আমরা উঠি। থেকে যা আজকে রাতটা। সময় হলে নিশ্চয়ই থাকবো। নেহালের কথার পেস আমার মা বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি। এবার খাইছে রে, নেহাল তো আমাকে পাগল করে ছাড়বে। এতদিন ও এমনিতেই আমাকে ঝালিয়ে খাইছে, এখন আবার নিশির বিষয়টা পুরোপুরি জেনে গেল। রাত 1টার পর বাসায় পৌঁছে নিশি কল করে জানালো ভালো মতো বাসায় পৌঁছে গেছে। প্লিজ নীল, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন কোনো কিছু না জেনে না বুঝে তোমাকে কষ্ট দেব না, কিংবা ভুলও বুঝবো না। আসলে ভুলটা তো আমারই, তাই না? আমার অভিমানী বুঝতে পারলো নিশি। নীল, তুমি এমনভাবে কথা বলছো কেন? আমি জানি তুমি আমার উপর এখনো রেগে আছো। বিশ্বাস করো,
আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে সারা জীবন নিজে করে পেতে চাই। কোনো প্রিয় মানুষ তার প্রিয় মানুষের পাশে অন্য একটা মানুষকে দেখলে কখনো সহ্য করতে পারে না। সবাই চায় তার প্রিয় মানুষের সাথে শুধু সে একা থাকুক। সবাই সব কিছু ভাগ দিল, প্রিয় মানুষটাকে কেউ ভাগ দিতে চায় না। নিশির কথাগুলো শুনে আমার সকল অভিমান ভেঙে যেতে লাগলো। আমি বললাম, এভাবে আমার রাগ ভাঙবে না। বললাম, একটা গান শোনাও। তারপর আমাকে একটা গান শোনালো। আমি এবার বললাম, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। নীল দাঁড়াও দাঁড়াও নীল। কারো কণ্ঠস্বর শুনে পিছনে তাকাতেই দেখি তুলি সকাল সকাল মেজাজটা আবারও গরম হয়ে গেল। আমি বললাম, তোমার কি সমস্যা একটু বলবে? তুমি কি আমার কথাগুলো বুঝতে পারোনি? প্রতি উত্তরে তুলি বলতে লাগলো, নীল, তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে না আমি উপলব্ধি করতে পারি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। নীল, তুমি ঠিকই বলতে, টাকা দিয়ে কখনো সত্যিকারের ভালোবাসা কেনা সম্ভব না। নীল, বিশ্বাস করো, তুমি আমার লাইফ থেকে চলে আসার 6 মাস থেকে না তোমার সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি আমাকে সবসময় তাড়িয়ে নিয়ে বেড়াতে শুরু করে। আমার সবসময় তোমার কথা মনে পড়তে থাকে। নীল, আমি তোমাকে আবারও নিজের করে পেতে চাই। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তুলির গালে তাপ্পড় মেরে বলতে লাগলাম, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমি একটা খেলনা হয়ে গেছি? তোমার যখন ইচ্ছে হবে খেলবা, আর খেলা শেষ হলে ভেঙে চলে যাবা? নিজেকে কি মনে করো তুমি? মিস তুলি, তুমি তো জানতে চাও আমি তোমাকে কেন নতুন করে গ্রহণ করতে পারবো না, হেরেই তো? তাহলে শোনো, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার পাশে যে মানুষটা ছিল, যে মানুষটা আমাকে পাওয়ার জন্য প্রতিনিয়ত আমার পিছনে পড়ে থেকেছে, আমি হাজারবার ইগনোর করে চলে যাওয়ার পরও সে আমার পাশে ছিল, যে আমার খারাপ সময়ে পাশে থেকে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, তাকে ছেড়ে নিশ্চয়ই তোমার সাথে নতুন করে বাঁচতে চাইব না। তুমি না হয় আমার সাথে বেইমানি করেছিলে, কিন্তু আমি তোমার মতো নিশির সাথে সেম কাজটা করতে পারবো না। তুমি আমার জীবন থেকে চলে না গেলে আমি হয়তো নিশির মতো সত্যিকারে ভালোবাসার মানুষকে পেতাম না। আর কিছুদিন পর আমি নিশিকে নিজের করে লিখে নেব, মানে বিয়েটা করে নেব। আমার কথা শুনে তুলি বলতে লাগলো, না না, এটা কখনোই সম্ভব না, এটা হতে পারে না। নীল, তুমি শুধু আমার। বলে পাগলের নিয়ে একই কথা উচ্চারণ করছে। একটু পর আমি ওখান থেকে সরাসরি অফিসে চলে গেলাম। অফিসে বসে কাজ করছি, তবে আজকে আমার কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সকালে তুলির সাথে দেখা হওয়ার পর থেকে মাথাটা গরম হয়ে আছে। আসলে বলুন তো, মানুষ এমন কেন? সময় থাকতে আমরা মানুষকে মূল্যায়ন করতে পারি না। যখন আমরা কাউকে মন থেকে পেতে চাই, তখন আমরা তাদের কাছে অবহেলার পাত্র হই। তখন আমাদের সত্যিকারের ভালোবাসাগুলো অপর প্রান্তে মানুষের কাছে মূল্যহীন মনে হয়। সময় থাকতে আমরা সময়ের বা প্রিয় জিনিসগুলোর মূল্য দিতে পারি না। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। হঠাৎ ফোনে রিং বাজতে দেখে নিশি কল করেছে। কলটা রিসিভ করতেই, নীল, কি করছো? আজকে তো সকালে অফিসে যাওয়ার সময় কল করলে না। সরি নিশি ম্যাডাম, আমি বলে গেছিলাম তাড়াহুড়োর জন্য। থাক, আর ঢং করতে হবে না তোমাকে। এখন তো আমি পুরাতন হয়ে গেছি। কথাগুলো নিশি অভিমান করে বলেছে তা বুঝতে আমার আর বাকি রইল না। এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি আর পেরে উঠছি না। একটু ভালোবাসার কমতি হলেই অভিমান শুরু করে দেবে। আসলে শোনা, এমন কিছু না। তুমি কি পুরাতন হওয়ার জিনিস? শোনো, আগামীকাল তোমাকে নিয়ে ঘুরতে বের হবে বিকালে। আমার কথা শুনে নিশ্চয়ই আনন্দ দেখে আমি প্রথমবারের মতো নিজ মুখে বললাম ওকে ঘুরতে নিয়ে যাব। তুমি সত্যি বলছো নীল, নাকি আমি কানে ভুল শুনলাম? তুমি যা শুনেছো সঠিকটাই শুনেছো। তুমি না এত ভালো, আমাকে এত ভালোবাসো তা আমি জানি। নিশির এত পাগলামিগুলো আমার মন মানসিকতা ঠিক করার জন্যই যথেষ্ট। এই মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আমার পুরো জীবনটাই বদলে গেছে। যাকে নিয়ে হারানোর কোনো ভয় থাকে না, বরং সে নিজেই আমাকে নিয়ে সারাদিন ভয়ে থাকে। কিন্তু আমি তো কখনো নিশিকে ছেড়ে যাব না। আমি পেয়ে গেছি আমার মনের মতো একজন সৎ জীবন সঙ্গিনীকে। রাতে ডিনার করে বসে আছি, এমন সময় নেহাল কল করেছে। কিরে নীল, তুই তো আমাকে ট্রিট দিলি না। এত সুন্দর একটা বোনকে তোর হাতে তুলে দিলাম, আর তুই তো কিছুদিন পর আমাদের বাড়ির আত্মীয় হয়ে যাবি। যাই বলিস আর তাই বলিস, তুই কিন্তু আমাকে আগামীকাল একটা ট্রিট দিবি বলে রাখলাম। আমি আর পারছি না এদের দুই ভাই বোনের জন্য। আচ্ছা তুই চিন্তা করিস না, কালকে তুই ট্রিট পেয়ে যাবি সন্ধ্যার ভিতর। তারপর বল, তোর কি খবর? বাসার সবাই কেমন আছে? আমার খবর তো সবসময় ভালোই থাকে, আর বাসার সবাই ভালোই আছে। সুযোগ করে আরেকদিন আয় আমাদের বাসায়, অনেক মজা মাস্তি করবো দুজন মিলে। কথাগুলো আমাকে বলল নেহাল। আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে যাব সুযোগ পেলে। কলটা কেটে ডাটা অন করতেই নিত্যদিনের মতো অনেকগুলো মেসেজ পেলাম। কথাগুলো বলার পর ঘুমানোর আগে বিয়ের বিষয়টা নিয়ে একটু ভেবে দেখলাম। এদিকে তুলি রীতিমতো আমার সাথে যা করেছে, এতে করে তুলি নিশির উপর কোনো খারাপ নজর না দিলেই হয়। আমার জানা মতে তুলি অনেক ভয়ঙ্কর একটা মেয়ে।
আর ওর ফ্রেন্ড সার্কেলও অনেক ডিয়ারিং, তাই নিশিকে বলতে হবে সাবধানে কলেজে যেতে, দরকার পড়লে নেহালের সাথে করে নিয়ে যেতে বলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম আমি। ও বাবা নীল, আর কত বেলা অবধি ঘুমাবি? এবার তো উঠে পড়, অনেক বেলা হয়েছে। সকালের নাস্তা আবার কখন করবি? আমি গুমরত অবস্থায় বললাম, মা আর একটু ঘুমাই। একটু পর শুনতে পেলাম বাবা বলছে, কি রে নীল, তোর কি শরীর খারাপ? সকাল 11টা বেজে গেছে, তুই এখনো শুয়ে আছিস? বাবার কথা শুনে তো আমি রীতিমতো হুড় হুড় করে উঠে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তো পুরো অবাক হয়ে গেছি। মা, এটা আমি কি দেখলাম? 11টা 15 বেজে গেছে। গড়ি অ্যালার্মও দিতে মনে নেই। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে সামান্য কিছু নাস্তা করে ছাদে চলে গেলাম। একটু পর নিশিকে কল করে বললাম, আজকে বিকাল 4টার সময় রেডি থেকো, আর তুমি সাবধানে বাসা থেকে বের হবা। আমি বাজারে তোমার জন্য অপেক্ষা করব। বলি ফোনটা কেটে দিয়ে টবে ফুটা লাল গোলাপ ফুলগুলো মনোমুগ্ধকর হয়ে ফুলগুলো দেখছি। ফুলকে সবাই ভালোবাসে, ফুল এমন একটা জিনিস, ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। অনেকদিন পর আজকে মা মুরগ পোলাও তৈরি করেছে। মায়ের হাতে মুরগ পোলাও অনেক প্রিয় একটা খাবার। আজকে পেট ভরে খাবো। কথাগুলো ভাবছি আর আমার নিজের অজান্তেই জিভে জল চলে আসতেছে। একটু পর পেট ভরে মুরগ পোলাও খেয়ে খাবার টেবিল থেকে উঠে রুমে এসে একটু বসে আছি। একটু পর মাকে বললাম, মা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথাগুলো বাবাকে বলতে পারবো না, বলি তোমাকে বলবো। তুই না এখনো সেই ছোটবেলার মতো অভ্যাসে পড়ে আছিস। কোনো কিছু লাগলে বাবাকে তো ভয় বলতে পারিস না, শুধু মাকে এসে বলবি। বলে ফেল দেরি না করে। না মানে কি রে নীল, তুই তো এর আগে কথা বলতে গিয়ে মানে করিস না, আজকে হঠাৎ তোর আবার কি হলো? আসলে মা, তোমার সাথে তো নিশির বিষয়ে আগেও বলেছি, মেয়েটা অনেক ভালো। তো কি হয়েছে বাবা? না মা, আসলে তেমন কিছু হয়নি। নিশিকে তোমাদের কি পছন্দ হয়? মানে আমি চাই নিশিকে এই বাড়িতে নিয়ে আসতে সারা জীবনের জন্য। আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং এই বিষয়ে বাবাকে বোঝাতে সক্ষম হবে। আর আমি তো আর বেকার নেই। আমি জবটা করে মোটামুটি যা স্যালারি পাই তা দিয়ে আমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। মোট কথায় পুরো পরিবারের দায়িত্ব আমি চালাতে পারবো। কথাগুলো বলে রেডি হয়ে নিচ্ছি নিশির সাথে ঘুরতে বের হবো বলে। যাওয়ার 30 মিনিট আগে নিশিকে কল করে বললাম সাবধানে বাসা থেকে বের হতে আর বাজারে দাঁড়াতে। একটু পর আমি বাজারে এসে বসে আছি একটা দোকানে। পুরো 30 মিনিট অপেক্ষা করার পর নিশির নাম্বারে কল দিয়ে কলটা বন্ধ পাচ্ছি। মনের ভিতর কেমন যেন একটা খটকা লাগছে। আমি সাথে সাথে নিহালকে বললাম, নিশির নাম্বার বন্ধ কেন? তুই একটু দেখ তো নিশি কোথায়। নীল, একটু আগে তো নিশি বের হলো বাসা থেকে। ও তো আমাকে বললো ও তোর সাথে কোথায় যেন বের হবে। পুরো 30 মিনিট ধরেই আমি অপেক্ষা করছি, কিন্তু নিশি তো এখনও পৌঁছানি। নেহাল, তুই একটু আয়, দেখ পথের মধ্যে আবার কোনো বিপদ হলো কিনা। আমার কথা মতো নেহাল বলল, আচ্ছা, তুই বেশি চিন্তা করিস না, বিষয়টা আমি দেখছি। 10 মিনিট পর নেহাল কল করে যা বলল তা শোনার জন্য আমি মোটর প্রস্তুত ছিলাম না। নীল, বড় বিপদ হয়ে গেছে। একটু আগে নিশির নাম্বার থেকে আমাকে কল করা হয়েছিল, বললো আজকে রাতের ভেতরে 10 লক্ষ টাকা না দিলে নাকি নিশিকে। কথাটা বলে নেহাল কান্না ভেঙে পড়ল। আমি বললাম, যে নাম্বার থেকে কল করেছিল ওটা কি এখন অন আছে? হ্যাঁ আছে। যত তাড়াতাড়ি পারিস বাজারে চলে আয়। একটু পর নেহাল আমার কাছে এসে পৌঁছাতেই আমি নাম্বারটা ট্র্যাক করে জানতে পারলাম আমাদের শহর ছেড়ে 10 মাইল দূরে একটা এলাকায় এই নাম্বারটা অন আছে। একটু পর নেহালের নাম্বারে আবারও কল আসলো। আমি বললাম, আপনারা পুরো 10 লক্ষ টাকা পেয়ে যাবেন আজকে রাতে 12টার ভিতরে, কিন্তু নিশির গায়ে যেন একটু ফুলের টুকো না পড়ে, আর যদি একটা ঠুকোও পড়ে তাহলে তোদের কাউকে আস্ত রাখবো না। আমার কথাগুলো শুনে একজন বলে উঠল, তুই কে রে? বলি একটা জোরে থাপ্পড় মারলো কাকে। নীল নীল বলে নিশির কান্নারত কণ্ঠ আমার কানে আসতেই আমি জোরে বলে উঠলাম, তোরা কেউ বাঁচতে পারবি না। তখনই পাশ থেকে নেহাল বলতে লাগলো, নীল, মাথা গরম করিস না, এতে নিশির উপর ওরা অত্যাচার করবে, খারাপ কিছু করতে পারে। নেহালের কথাগুলো শুনে নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলাম, আমরা পুরো 10 লক্ষ টাকা নিয়ে আপনাদের কাছে যাচ্ছি, প্লিজ নিশির উপর যেন একটা ফুলের টুকরো না পড়ে। অবস্থাকে বলতে লাগলো, ঠিক আছে, তবে যদি কোনো প্রকার চালাকি করিস তাহলে নিশিকে জীবিত পাবি না। বলেই কলটা কেটে দিল। কথাগুলো শুনে আমার মাথাটা আরও বেশি গরম হয়ে গেল। আমি রীতিমতো হাইপার হয়ে যাওয়ার অবস্থা। আমি থানায় কল করে পুরো বিষয়টা জানিয়ে দিলাম আমার চাচাতো ভাই ইমনকে। ও বলল, বিষয়টা আমি দেখছি। নেহাল আর আমি নাম্বারটা ট্র্যাক করে পথ অগ্রসর হচ্ছি। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। না জানি মেয়েটার উপর কত অত্যাচার হচ্ছে। কথাগুলো ভাবছি আর আমার 2 চোখ বেয়ে অশ্রুকণাগুলো টলমল করছে, কিন্তু বিষয়টা আমি নেহালকে বুঝতে দিচ্ছি না। রাত 10টা 40 মিনিট ট্র্যাক করা লোকেশনের কাছাকাছি পৌঁছে গেলাম।
নির্জন একটা এলাকায় আমরা এসে পড়ি ঝামেলায়। সামনে কিছুটা পথ যেতেই একটা পুরাতন বাসা দেখতে পেলাম। বাসার সামনে কিছু বাইক আর অনেকগুলো বাইক দাঁড় করানো। বিষয়টা আমার কাছে খটকা লাগতে শুরু করলো। আমি বাড়ির পিছনে গিয়ে বাসার ভিতরের অবস্থান বোঝার চেষ্টা করলাম। পুরাতন বাসা হওয়াতে দেখলাম একটা জানালা কিছুটা অংশ ভাঙ্গা জায়গাতে উকি মারতে দেখতে পেলাম কিছু লোক কিছু চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, আর কিছু লোক রুমের সামনে পায়চারি করছে। আমার পুরো বিষয়টা বুঝতে একটু সমস্যা হলো। আমি শিওর হয়ে গেলাম এই সেই জায়গা যেখানে নিশিকে রাখা হয়েছে। আমি এমনকি এই জায়গা তার ফোর্স সদস্যদের নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বললাম। একটু পর নেহাল আর আমি বাসার সামনের দরজাতে নক করতে দুটো মুখোশ পরিহিত লোক বলল, কোনো প্রকার চালাকি করলে কিন্তু মেরে দেব প্রাণে। আপনাদের লিডারের কাছে নিয়ে চলুন তাড়াতাড়ি। আমরা পুরো 10 লক্ষ টাকা নিয়ে এসেছি, নিশিকে তাড়াতাড়ি দিয়ে দিন। একটু পর আমাদের নিয়ে যাওয়া হলো লিডারের কাছে। মুখোশ পরা লিডার আমাকে দেখেই বলল, মিস্টার নীল, খুব ভালোবাসে দেখছি নিশিকে, মনে মনে খুব ভালোবেসে ফেলেছেন দেখছি। এত ভালোবাসা কোথা থেকে আসে? বলি এক প্রকার অট্ট হাসিতে মেতে উঠল। আপনাদের পুরো টাকাটা নিয়ে এসেছি, আবার নিশিকে আমার হাতে তুলে দিন। এত অস্থির হচ্ছেন কেন মিস্টার নীল? কেবলমাত্র তো খেলা শুরু হলো, এখনো তো কত কি দেখবেন, একটু অপেক্ষা করুন। কি যাতা বলছেন আপনারা? আপনাদের টাকার প্রয়োজন, আমরা তো টাকা দিচ্ছি, এবার তাহলে ছেড়ে দিন। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছি, শুধু নিশির কথা চিন্তা করে। আপনাদের সাথে আমার কিছু শত্রু। অনেক বড় শত্রুতা করেছেন মিস্টার নীল। ভেবে দেখুন তো, আপনি কাকে ইগনোর করে নিশির সাথে রিলেশন করেছেন? মিস তুলিকে চেনেন? তুলির কথা শোনা মাত্রই আমার সকল প্ল্যান বোঝা হয়ে গেল। ও আচ্ছা, তাহলে তোরা তুলির লিডার। কিন্তু আমাকে তোরা হয়তো ভালো করে চিনিস না। বলি পাশে থাকা হকিস্টিক একজনের হাত থেকে কেড়ে নিয়ে এক ঘোড়া মারতে শুরু করে দিলাম। ইচ্ছা মতো মারতে শুরু করলাম লিডার সহ অনেককে। একটু পর কয়েকটা পুলিশের গাড়ির শব্দ আমার কানে আসতেই পিছনে তাকিয়ে দেখি নেহাল, ইমন সহ তাদের টিম আমাদের কথা মতো চলে এসেছে। একটু পর পুরো বাড়ি ঘেরাও করে ফেললো। তারপর আমি, ইমন আর নেহাল তালা ভাঙতেই দেখতে পেলাম নিশিকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আর মুখে একটা টেপ মারা আছে। আমি দৌড়ে গিয়ে হাতের বাঁধন আর মুখের বাঁধন খুলে দিলাম, কিন্তু নিশি সারা শব্দ না পেয়ে আমি জোরে জোরে বলতে লাগলাম, নিশি নিশি। তারপর চোখে পানি দিতেই দেখলাম নিশি চোখ খুলছে, আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, নীল, আমি তো ভেবেছিলাম তোমাকে ছেড়ে হয়তো আজই আমার শেষ দিন হবে। আমাকে অনেক মারধর করেছে। একটু পর নিশিকে নিয়ে চলে যাব বলে বের হলাম। রাত 12টার সময় পৌঁছে গেলাম নিশিদের বাসায়। সবাই অপেক্ষা করছে নিশিকে দেখে। নিশির বাবা আর মা দৌড়ে এসে নিশিকে বলতে লাগলো, মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো মা? তারপর নেহাল আমাকে বলল, নীল, চিন্তার কিছুই নেই। আমি পুরো বিষয়টা বড় আম্মু আর বড় আব্বুকে জানিয়েছি, যাতে তারা বেশি চিন্তা না করে। নিশির বাবা আর মা আমাকে বলল, বাবা, তুমি আজ আমার মেয়ের জন্য যা করেছো তার জন্য আমরা সারা জীবন ঋণী থাকবো। আরে আঙ্কেল কি বলছেন এসব? আমি তেমন কিছুই করিনি। নিশির মা আমাকে বলতে লাগলো, নীল তোমার সাথে আমার একটু কথা আছে, বলে নিজের রুমে নিয়ে গেল। তারপর বলতে লাগলো, বাবা তোমার বিষয়ে নিশি আমাকে সবকিছু বলেছে। মেয়েটা বড্ড অভিমানী, তবে মনটা অনেক সহজ সরল। বাবা তোমাকে কিছু কথা বলি, কিছু মনে করো না। আমি চাই তোমরা পারিবারিকভাবে বিয়ে করো। তোমার কাছে আমার শুধু একটাই চাওয়া থাকবে, আমার মেয়েটাকে তুমি যেন কোনোদিন ছেড়ে যেও না। নিশি তোমার কথা অনেক বলে আমাকে, আর তোমাকে নিয়ে অনেক বেশি বেশি স্বপ্ন দেখে। আমি চাই তুমি নিশির স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণ করো। আপনারা নিশির বিষয়টা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি ওকে কখনোই ছেড়ে যাব না, আর আমার পরিবার সবসময় ওকে আগলে রাখবে। আমি খুব তাড়াতাড়ি আমার পরিবারকে আপনাদের বাসায় পাঠাবো। আপনারা একদম চিন্তা করবেন না এই বিষয়ে। কথাগুলো বলে উঠে চলে যাব। এমন সময় নিশির বাবা বলল, ডিনার না করে কোথায় যাচ্ছ? শেষমেশ রাতে ডিনার করে বাসার দিকে অগ্রসর হলাম। না জানি মা বাবা কত চিন্তে আছে। একটু পর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বাবা অনেকবার কল করেছে। এমন পরিস্থিতিতে ফোনে কেউ 1000বার কল করলেও রিসিভ করা সম্ভব না। আমি ফোনটা আর ব্যাক না করে সরাসরি বাসায় চলে আসলাম। আমি বাসায় গিয়ে দেখি মা বাবা আমার জন্য অপেক্ষা করছে ডাইনিং টেবিলে। আমাকে দেখা মাত্রই বাবা প্রথমবারের মতো ধমক দিয়ে বলতে লাগলো, নীল, এতবার পর্যন্ত কোথায় ছিলে তুমি? এতবার কল দিচ্ছি, কলটা কি রিসিভ করা যায় না? তোমাদের জ্বালায় আমি আর পেরে উঠছি না। বলেই রাগে গজগজ করতে করতে রুমে চলে গেল। মা আমার কাছে এসে বলতে লাগলো, নীল বাবা, তুই ঠিক আছিস তো? জানিস বাবা, আমরা কত চিন্তা করছিলাম
তুই তো একটাবার কল করে বলতে পারতিস তুই ঠিক আছিস। কথাগুলো বলতে বলতে মা কান্না ভেঙে পড়ল। মায়ের চোখ বেয়ে অশ্রুগুলো দেখে আমার আরো কষ্ট লাগলো। মায়ের চোখে পানি কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমি মাকে বললাম, মা আমি তোমাকে সব কিছু বলছি, আগে তুমি বাবাকে ডেকে আনো। রুম থেকে একটু পর মা বাবাকে ডেকে আনলো। তারপর বললাম, তোমরা খেয়ে তারপর আমার সামনে থেকে উঠবা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। প্রথমবারের মতো বাবার সামনে আমি এমন গলা উঁচু করে কথাগুলো বললাম, তাতে আমার একটু ভয় করলো না আজকে। নীল তুই খাবি না বাবা? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। একটু পর মাকে বললাম, আমার রুমে আসো। আমি রুমে বসে আছি, মা আমার রুমে আসলো। তারপর পুরো বিষয়টা খুলে বললাম মাকে। মা তো আমার কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। বাবা তোর যদি কিছু হয়ে যেত, বাবা তুই আর কোনো দিন এসব ঝামেলার ভিতরে যাবি না। মাকে বললাম, ঘুমাতে চাও? রুমে বসে আছি আর ভাবছি তুলের চক্রান্ত কত বাজে মেয়ে হতে পারে, যে কিনা নিশিকে মারতেও ভয় পায় না। সে কি জানে যে সে নীলের কলেজে আঘাত করেছে, যার ফল কতটা ভয়াবহতা হবে। ইমনকে কল করে বললাম, ওদের এমনভাবে সাইজ করবি ওরা যাতে জীবনও জেল থেকে বের হতে না পারে, ওদের সবার হাত পা ভেঙে দে। তুই চিন্তা করিস না নীল, এদের কঠিন রিমান্ডে নেওয়া হবে আর এদের জন্য কঠিন শাস্তি ব্যবস্থা করা হয়েছে। আর এদের সাথে যারা যারা যুক্ত আছে সবাইকে একে একে জেলে পুরা হবে। সকাল সকাল নিশির কলে আমার ঘুমটা ভেঙে গেল। নীল আমি জানি তুমি অনেক রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি সাবধানে তো যাচ্ছিলাম তোমার কথা মতো। হঠাৎ করে পিছন থেকে একটা লোক আমাকে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। হঠাৎ আমার জ্ঞান ফিরে তাকিয়ে দেখি চারিদিকে অন্ধকার, আমার সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বললাম, আমাকে কেন এভাবে বেঁধে রেখেছেন? তারা আমাকে বলে, তোর না খুব খুব ভালোবাসা নীলের জন্য, তোর সব ভালোবাসা আজকে বের করব। তারপর আমাকে মুখে থাপ্পড় মারে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম জানো। আমার মনে হচ্ছিল আমি তোমাকে যদি শেষবারের মতো একটিবার দেখতে পেতাম, আল্লাহর কাছে শুধু একটিবার তোমাকে দেখবো বলে কত যে প্রার্থনা করেছি তুমি হয়তো জানো না। আমার খুব কষ্ট হচ্ছিল তখন, বারবার শুধু তোমার কথা মনে পড়েছিল। বিশ্বাস করো নীল, আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। কথাগুলো এক নাগারে বলেই চলেছে নিশি। আমি বললাম, তুমি না সবসময় একটু বেশি বোঝো। আমি কখন রাগ করলাম? হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে আমি রীতিমতো শেষ। একটু কথা না বলে হাজার রকমের ভাবনা তার ভিতরে কাজ করবে। নিশির কথাগুলো শুনে আমি অনেকটা দুর্বল হয়ে পড়লেও আমি তা কখনো বুঝতে দিতে চাই না। জানি এই মেয়েটা সকাল সকাল নির্ঘাত কান্না করেছে। আমি জানি তুমি এখন আমার সাথে কথা বলছো আর কান্না করছো। প্লিজ নিশি, তুমি এমন কেন বলো তো? কিছু হলেই কান্না করতে হয়, আর কিছুদিনের ভিতর তুমি আমার হয়ে যাবা। এত ব্যাগে পড়লে চলবে? তখন তো আমাদের বাসার সবাইকে, তোমাকে আর আমাকে সামলাতে হবে। কথাগুলো নিশির কান্না থামানোর জন্য বললাম। নীল প্লিজ, তুমি আমাকে তাড়াতাড়ি তোমাদের বাসায় নিয়ে যাও। ইদানিং তোমাকে নিয়ে আমার খুব ভয় ভয়ের দিন পার হয়। না জানি ওই ডাইনিটা তোমার উপর কখন আক্রমণ করে বসে। আমি নিজেকে নিয়ে একটু ভাবি না, আমার মনে সব সময় তোমাকে নিয়ে যত সব চিন্তা। নিশির সাথে যত দিন যাচ্ছে তত নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। একটা মানুষ কতটা ভালোবাসতে পারে তা নিশিকে না পেলে হয়তো আমি বুঝতে পারতাম না। আমি ওকে এত ভালোবাসার পরও মনে হচ্ছে আমি হয়তো নিশিকে কম ভালোবেসেছি। ওর ভালোবাসার তুলনায় আমার ভালোবাসা একটু হলেও কম হয়ে যাচ্ছে। নিশি, তুমি সাবধানে থাকবে, বাসা থেকে একা একা বের হবে না। কোনো প্রয়োজন হলে আম্মু কিংবা নিহালকে বলবে, বলেও একা একা কোথাও যাবে না। কথাগুলো বুঝতে পেরেছ? নিশি হে সুযোগ সায় দিয়ে আমাকে বলল। তুমিও সাবধানে থেকো। একটু পর কলটা রেখে অফিসে চলে গেলাম। আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, কারণ আজ বাবার সাথে নিশির আর আমার বিষয়টা সরাসরি বলবো। আমি নিশিকে হারাতে চাই না। তখনই হঠাৎ মনে পড়ে যেতে লাগলো তুলি নামক ডাইনির কথা। মনে মনে ভাবতে লাগলাম, তুলিকে আজ একটা উচিত শিক্ষা না দিলে হবে না। তুলির নাম্বারে কল দিতেই, হ্যালো তুলি। আমার কথা শুনে তুলি তো মহাখুশি, বলে উঠল, জানতাম নীল তুমি আমার জীবনে ফিরে আসবে। আমি মনে মনে বলতে লাগলাম, তোর মহাখুশির দিন বের করছি। তুই আমার কলেজে আঘাত করতে চেয়েছিলি, তোকে তো এত সহজে ছাড়বো না। তখনই অমনি অপাস থেকে বলে উঠল, নীল কি হলো, কথা বলছো না কেন? তুলির কথা শুনে আমার ঘোর কাটলো। আসলে তুমি ঠিক ধরেছ, আমি তোমাকে একটা সুযোগ দেব। যদি তুমি আজ রাত 12টার সময় আমার সাথে একা একা দেখা করতে পারো আমার বলা জায়গা মতো, আর না পারলে আমাকে পাওয়ার স্বপ্নটা ভুলে যাও। কথাগুলো বলছি আর মনে মনে ভাবছি, জানি মিস তুলি তুই রাজি হয়ে যাবি ভালোবাসার টানে, কিন্তু তোর এমন হাল করব তুই বাকিটা জীবনও আমার আর নিচির ভালোবাসার মাঝখানে আসার চেষ্টাও করবি না। নীল আমি তোমার সকল প্রস্তাবে রাজি,
আমি আজ 12টার সময় দেখা করব। এতে আমার কোনো সমস্যা নেই। আমি যে তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। কথাগুলো বলেই চলেছে তুলি। আমি বললাম, আমি এখন গুরুত্বপূর্ণ কাজ করব রাতে, তাহলে দেখা হচ্ছে, চলে আসো। কথাগুলো বলেই আমি কলটা কেটে দিয়ে অফিসের কাজে মনোযোগ দিলাম। আজ একটু তাড়াতাড়ি অফিস শেষ করে বাসার দিকে অগ্রসর হচ্ছি। নেহালকে কল করে কিছু ভয়ঙ্কর গ্যাংস্টার পোলাপান রেডি করে রাখতে বল। আমার কথাগুলো শুনে নেহাল তো রীতিমতো শখ খাওয়ার মতো। এই নীল, তোর মাথার তারটাকে ঠিক আছে? হঠাৎ তুই এসব কেন করবি? তোকে এত বেশি বুঝতে হবে না, তুই শুধু রেডি করে রাখ। ওদের বলে টাকা পয়সা নিয়ে কোনো কারণ নেই, সব কিছু আমি কাজ শেষে দিয়ে দেব। কথাগুলো বলে কলটা কেটে বাসায় পৌঁছালাম। আমাকে তাড়াতাড়ি বাসায় আসতে দেখে মা বলতে লাগলো, কি রে নীল, আজ তো তাড়াতাড়ি বাসায় ফিরলি যে? শরীর ঠিক আছে তো তোর বাবা? আসলে মা তেমন কিছু না, বাবার সাথে কিছু কথা বলতে চাই। একটু পর তুমি আর বাবা আমার রুমে আসো বলি আমি ফ্রেশ হয়ে রুমে চলে গেলাম। 30 মিনিট অপেক্ষা করার পর দেখলাম বাবা মা আমার রুমে প্রবেশ করলো। একটু পর বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা তোমার সাথে কিছু কথা বলতে চাই। এর আগে মাকে পুরো বিষয়টা বলেছি, আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। বাবা, নিশি মেয়েটা অনেক ভালো, তোমাদের নিজেদের মা বাবার মতো সম্মান করবে, আমি এতটুকু আশা করছি। তোমাদের মনের মতো হবে নিশি, তবে তোমাদেরও উচিত হবে নিজেদের মেয়ের চোখে দেখার জন্য। একটা মেয়ে তার প্রিয়জন আর সব কিছু ত্যাগ করে আরেকটা নতুন মানুষদের সাথে সারা জীবনের জন্য থাকতে আসে। আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে ভালোবাসা দিয়ে নতুন জীবন করতে শেখানো। আমি জানি তোমরা অনেক ভালো বাবা মা, তোমরা অন্য সকল বাবা মায়ের মতো না যে নিজের মেয়েকে মূল্যায়ন করবে আর অন্যের মেয়েকে আলাদা চোখে দেখবে। আমি চাই আগামী সপ্তাহে নিশিদের বাসায় তোমরা যাও। তোমরা ওদের বাসায় গেলে ওনারা অনেক খুশি হবে, বাবা বলতে লাগলো। আচ্ছা নীল, তোমাকে এত বেশি চিন্তা করা লাগবে না। আমাদের বাসায় নিশিমা আসলে সে অনেক ভালো থাকবে, আমরা তাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। তোমাকে এই বিষয়ে কিছু বলা লাগবে না। আরও তো আমাদের বাড়ির মেয়ে হয়ে আসবে। মা বলতে লাগলো, তুই এই বিষয়ে একদম চিন্তা করিস না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ের বিষয়ে এগিয়ে যাব। একটু পর মা বাবা আমার রুম থেকে চলে গেলে আমি কল করলাম নিশির নাম্বারে। বাবা মাকে যে আগামী সপ্তাহে পাঠাবো এই কথাগুলো যদি নিশিকে জানাই তাহলে নির্ঘাত আজকে সারা রাত ঘুমাতে দিবে না, সারা রাত পাগলামি করবে। আজকে এত তাড়াতাড়ি কল দিলে, তাও নিজ থেকে? অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে এসেছো? কেন, আমি কি তোমাকে কল করে খোঁজ দিই না? অভিমানী কণ্ঠে কথাগুলো বলতে লাগলাম নিশিকে। আসলে বিষয়টা এমন না, আজ একটু তাড়াতাড়ি কল করেছো তো তাই, প্লিজ রাগ করো না। এখন আমি একটা গান শুনবো তোমার থেকে, না বললে কিন্তু কল কেটে দেব। একটু পর আমাকে গান শোনালো। এই মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে আর কোনো কষ্ট নেই, শুধু আনন্দ আর আনন্দ। এমন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যাকে নিয়ে থাকবে না হারানোর ভয়, যাকে নিয়ে থাকবে না মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাওয়ার বাহানা, বরং সেই মানুষটা নিজেই আমাকে নিয়ে সারাদিন ভয়ে থাকবে। নিশি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার কথা শুনে বলতে লাগলো, কি নিউজ? তাড়াতাড়ি বলে ফেলো প্লিজ। আরে তোমাকে একটা কথা বলে আমার কোনো শান্তি হয় না, একটা কথা বললেই তুমি শোনার জন্য অস্থির হয়ে পড়ো। থাক, তোমার কথা আর শুনবো না। বলে কলটা অভিমান করে কেটে দিল। এই পাগলিটাকে নিয়ে আর আমি পারি না। কল করে বলতে লাগলাম, আমার পাগলিটা বুঝি রাগ করেছে? আমি কারো উপর রাগ করিনি, আমি কারো কিচ্ছু না। মনের মাঝে হাজারো অভিমান জমিয়ে কথাগুলো বলছে, তা আমার বুঝতে বাকি রইল না। আমি বুঝতে পারলাম অভিমানগুলো ভাঙানোর জন্যে অন্য টেকনিক অবলম্বন করতে হবে। তাই বললাম, তোমার জন্য চকলেট কিনে এনেছি। চকলেটের কথা শুনে বাচ্চাদের মতো বলতে লাগলো, সত্যি বলছো? আমি চকলেট খাবো, চকলেট খাবো। বলেই তার সকল অভিমান ভেঙে গেছে, তা বুঝতে আমার আর বাকি রইল না। অনেক মেয়েরা এমন চকলেট পাগলি হয়ে থাকে, যাদের হাজার হাজার টাকার কোনো পণ্য সামগ্রীর প্রয়োজন হয় না। পবিত্র মনের একটু ভালোবাসা আর চকলেট পেলেই তারা খুশি থাকে। তারা তাদের প্রিয় মানুষকে নিয়ে সারাদিন ডুবে থাকে, সংসার করার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখে। চকলেটের কথা শুনি এত খুশি হয়ে গেলে? এখন তো আসল কথাটাই শুনলে না পাগলি মেয়েটা। তারপর বলতে লাগলাম, এই যে ম্যাডাম, আপনার মনের ইচ্ছাগুলো হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনি না চেয়েছিলেন সারা জীবন আমার বুকের বাম পাশে থাকতে, আমিও খুব তাড়াতাড়ি আপনাকে আমার বুকের বাম পাশে রাখতে চলেছি। কথাগুলো নিশিকে এক নাগারে বলছি। তুমি সত্যি বলছো? আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি। তুমি জানো আমার খুব ইচ্ছে তোমার সাথে থাকার। আমাদের নতুন সংসার হবে, আমাদের কোল জুড়ে একটা ফুটফুটে বাচ্চা আসবে। তুমি বাবা আর আমি মা হব, আর সারা রাত আমার একটুও ঘুম হবে না। তুমি একটা মিনিট লাইনে থাকো, আমি পুরো বাড়ি এই খুশির খবরটা দিয়ে আসি।
এই যে পাগলিটাকে নিয়ে আর পারলাম না, যা ভাবলাম তাই করলো। এখন সারা বাড়ি মাথা তুলে নাচানোর মতো অবস্থা করবে। আন্টির সামনে যেতেই তো এখন আমার নিজের কাছে লজ্জা মনে হয়। আমাকে নিয়ে সারাদিন আন্টির সাথে বলবে। মেয়েটা যে বড্ড বেশি বোকা। তবে আমার জীবনের সেরা উপহার এই মেয়েটা। জানো জানো, আমি মাকে আর বাবাকে জড়িয়ে ধরে আসলাম। মা বাবা আমাকে বলল এত খুশি কেন, কিন্তু আমি না লজ্জায় কিছুই বলতে পারিনি। কথাগুলো বলছে আর মুস্কি হাসির জলকানি নিশির টুটের কোণে। কলটা কেটে রাতে ডিনার করে কল করলাম নেহালের কাছে। কি রে নেহাল, সব কিছু রেডি তো? হ্যাঁ, সবকিছু রেডি, তুই চিন্তা করিস না। রাত 11:30। তুলিকে কল করে বললাম আমার দেওয়া পাঠানোর জায়গায় চলে আসো। তারপর আমি নিজেকে পরিপাটি করে চলে গেলাম আমার গন্তব্যস্থলে। গ্যাংস্টার টিমকে বললাম পাশে থাকতে আর সময় মতো তুলিকে আসা মাত্রই ওকে তুলে নিয়ে যেতে। একটু পর দেখলাম গুটি গুটি পায়ে তুলি আমার দিকে অগ্রসর হচ্ছে। তখনই আমার কথা মতো পিছন থেকে মেডিসিন দেওয়ার রুমাল মুখে চাপাতেই একটু পরই তুলি জ্ঞান হারিয়ে ফেলে। আমি তুলির কাছে এসে ওর তুতনি ধরে বলতে লাগলাম, মিস তুলি, নিজেকে কি মনে করো? তোমাকে আমার জীবনে আসার জন্য আবার সুযোগ দিব, তো আবার তোমার মতো বাজেট টাইপের মেয়েকে? আর তুমি আমার কলেজায় রাখা মানুষটাকে নির্মমভাবে হত্যা করতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না। তোমাকে আজকে এমনভাবে শিক্ষা দেবো যাতে করে তোমার মতো এমন কাজ ভবিষ্যতে কেউ করতে গেলেও তার রুহ কেঁপে ওঠে। তারপর বললাম গাড়িতে করে নির্জন জনশূন্য জঙ্গল খুঁটির বাড়িতে নিয়ে যেতে গ্যাংস্টার টিমকে। আমার কথা মতো মাইক্রো গাড়িতে করে ওরা তুলির মুখে কষতে পার হাতগুলো বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। নীল, তুই কি করতে চাচ্ছিস বিষয়টা আমি বুঝতে পারছি না। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না? এই বিষয়টা নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে। আর তো চাচাতো ভাই ইমনকে বললেই তো ও তুলিকে ধরে রিমান্ড আর জেলে ভরে রাখতো। নেহা, তুই কি ভয় পাচ্ছিস? যদি ভয় পাস তাহলে বাসায় চলে যা। কথাগুলো বলে আমি চলে যাব। এমন সময় নেহাল বলে উঠল, নীল, তুই যাই বলিস তাই হবে। তুই কি করে ভুলে গেলি নিশির সাথে ঘটে যাওয়া এত বড় ঘটনাকে? তুই ভুলে গেল আমি ভুলতে পারিনি। তুই কেমনে ভাবলি আমি তুলির উপর প্রতিশোধ নিব না? একটু পর নেহালকে বললাম, চল আজকের মতো বাসায়। সকাল হলেই আমরা কুঠির বাড়িতে যাব। কুঠির বাড়ি হলো আমাদের এলাকা থেকে প্রায় 15 মাইল দূরে অবস্থিত একটা জনশূন্য জায়গা। এটা ছিল পুরাতন বাড়ি, যেখানে মানুষের কোনো বসবাস নেই বললে চলে। দিনের বেলাতেও এখানে যেতে অনেকে ভয় পায়। একদিন শুনেছিলাম নেহালের কাছ থেকে এই বাড়ির সম্পর্কে। নেহাল গ্যাংস্টার টিমের একজন বড় ভাই, তবে সে এমন ছোট্ট বিষয় নিয়ে জামালা পাকাতে চায় না। তবে আমি বললে আমার জন্য সব কিছু করতে পারবে এটা আমার না জানা কোনো কথা না, কারণ নেহালের সাথে আমার কেটেছে আমার পুরোটা সময়। আমি নেহালের সাথে গ্যাংস্টার টিমে না থাকলেও সবাই আমাকে চেনেছে। আমি নেহালের কাছের বেস্ট ফ্রেন্ড। সবাই আমাকেও বড় ভাই বলে সম্বোধন করে। একটু পর নেহাল আমাকে নামিয়ে দিয়ে বাসার দিকে অগ্রসর হওয়ার আগে আমি বললাম, কল করে জেনে নিস ওরা ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছে কিনা। আর আমিও কল দিয়ে জেনে নিচ্ছি। আরে নীল, তুই একদম চিন্তা করিস না। এসব সামান্য বিষয় আমি রাতারাতি গুম করে দিতে পারি। তারপর বিদায় নিয়ে চলে গেল। আজকে বাসায় আসতে একটু রাত হলেও সমস্যা নেই। আমি বের হওয়ার আগে মাকে জানিয়েছিলাম রাতে বাসায় ফিরতে একটু দেরি হবে। নেহালের সাথে যাচ্ছি, তাই আর আজকে কোনো জবাবদিহি করতে হবে না বাবাকে। খাবার টেবিল থেকে খাবার খেয়ে রুমে এসে কল করলাম ওদের কাছে। তোমরা পৌঁছে গিয়েছো তো ঠিকঠাক মতো? আর পথের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? জি না ভাই, আমরা একটু আগেই পৌঁছেছি। আর নেহাল ভাইয়া কল করে সবকিছু বলে দিয়েছেন। আপনি একদম এইসব বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা মাসে এমন 3-4টা কেস গুম করে দিই। আপনি বললে এখনই শেষ করে দিব। আপনি কি চান এই রাতারাতি এই মেয়েটাকে শেষ করে দিই? আরে প্রাণে মারার কোনো প্রয়োজন নেই। তোমরা ঠিক ওকে সঠিকভাবে আটকে রাখো, যাতে করে পালাতে কিংবা কাউকে জানাতে না পারে। বাকিটা কালকে সকালে দেখবো আমি আর নেহাল। তোমাদের টাকা পয়সার বিষয়টা আমি কালকে বুঝিয়ে দেব। অমনি অবাস থেকে বলতে লাগলো, কিসে টাকা? ওটা তো নেহাল ভাইয়া আমাদের দিয়ে দেয় প্রতি মাসে। আমি তো ওদের কথা কিছুতেই বুঝতে পারলাম না। নেহাল তাহলে বড় গ্যাংস্টার টিমের লিডার, আর এসব পোলাপান টাকা দিয়ে রেখেছে? বিষয়টা আজকে স্পষ্ট বুঝতে আর বাকি রইল না। এর আগেও কয়েকবার শুনেছিলাম এই শহরে নাকি একজন নেহাল নাম করা গ্যাংস্টার টিম আছে, কিন্তু জানা ছিল না আমার বেস্ট ফ্রেন্ড নেহালই তাদের লিডার। এসব ভাবনার মাঝে ঘুর কাটলো নিশি নামক প্রিয়সীর কলে। ফোনটা হাতে নিতেই মনে মনে ভাবতে লাগলাম, আজকে আমার খবর আছে। এত রাত হয়ে গেছে, নিশিকে তো কল করতেই ভুলে গেছি। না জানি আজকে কত কথা শোনাবে। তবে সমস্যা নেই, ওর রাগ অভিমান ভাঙানো আমার কাছে কোনো ব্যাপার না। কলটা রিসিভ করতেই অমনি অপাস থেকে বলতে লাগলো,
এত রাত হয়ে গেছে, আমাকে কেন কল করা হয়নি? আমার কথা কি তুমি দিন দিন ভুলে যাচ্ছ? আরে শোনা, কেবল মাত্রই তো বাসায় আসলাম। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? নেহালের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। নিশ্চয়ই এখনো না খেয়ে বসে আছো, যাও তাড়াতাড়ি খেয়ে আসো। না না, আমি খাবো না। তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। মনে হচ্ছে আমাকে দিন দিন তুমি ভুলেই যাচ্ছ। হয়ে গেছে ওনার অভিমান। বিড়বিড় করে বলতে লাগলাম, কত যে তোমার ভালোবাসা লাগে তা আমি দেখাচ্ছি, আর কিছুদিন পর তোমাকে দেখাচ্ছি। এই তুমি বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ, আগে খেয়ে আসো, তারপর বলছি, না হলে কিন্তু এখন আর কথা বলবো না। এই আমি এক্ষুনি খাবো, কল কেটো না। বলিও খেতে বসলো, আর আমিও ভিডিও কলে ওর বাচ্চাদের মতো করে খাওয়া দেখছি। ওর মায়াবী মুখটা যতবার দেখি ততবার ভালোই লাগে। ওর নিষ্পাপ মুখটা আমার কাছে রাতের আকাশের চাঁদের মতো লাগে। যেমন রাতের আকাশের চাঁদ দেখলে সবাই উপলব্ধি করতে পারে কি করে এত সুন্দর হয় চাঁদ মামা, তেমনি নিশির নিষ্পাপ চেহারাটা আমি যতবার দেখি ততবার নতুন করে মুগ্ধ হই, আর ওকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছে আমার মনের মাঝে স্বাদ জাগে। দেখো দেখো, আমার খাওয়া শেষ, এবার তো কথা বলো একটু শান্তি করে। আজ 20 মিনিট কথা বলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম রাত 2টা বাজতে আর 10 মিনিট বাকি। আমি জানি এই মেয়েটা সারা রাত কথা বলবে, তার কাছে বিরক্ত বলে কিছু নেই। আমি একটু পর অনেক কষ্ট ওকে বললাম সকালে কথা হবে, তারপর ঘুমিয়ে পড়লাম ফোনটা চার্জে লাগিয়ে। তোমার ভদ্রলোক ছেলেটা কি এখনো ঘুমাচ্ছে? সারা রাত কি করে তাই যে সকাল সকাল উঠতে পারে না? তোমাদের নিয়ে আমি আর পারি না, এক একটা এক এক রকম, সব কিছু তোমার আহ্লাদে এমন হয়েছে। কথাগুলো বলছে বাবা। ছেলেটা সারাদিন কত কাজ করে অফিস করে, তুমি না সারা জীবন এমন চেঁচামেচি করেই গেলে। বাবা নীল, উঠে পড়, আজ যেতে হবে নিশিদের বাসায়। মায়ের ডাকে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে নাস্তা করতে গিয়ে দেখলাম মা আর বাবা নতুন ড্রেসে। আমি তো রীতিমতো অবাক, সকাল সকাল তাও আবার। মাকে উদ্দেশ্য করে বললাম, সকাল সকাল কোথাও যাবা তোমরা? কোথায় আবার যাব? বউ আনতে যাব। মানে কি? কিছুই তো বুঝতে পারছি না। কথাগুলো বিড়বিড় করে বলছি, তারপর বললাম, বউ মানে কি? আজকে আমরা বৌমাকে দেখতে যাব। আগামীকাল রাতে নিশির বাবা কল করেছিল, তোদের বিয়ের বিষয়টা নিয়ে অতি দ্রুত কথা বলতে চাই। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। আমি সামান্য নাস্তা করে লজ্জায় তাড়াতাড়ি করে রুমে গিয়ে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। অফিস পুরো 1 সপ্তাহের জন্য ছুটি। এই 1 সপ্তাহ অনেক আনন্দ আর আড্ডায় কাটাবো বলে পরিকল্পনা করেছি। একটু পর নিশিকে কল করে সারপ্রাইজটা জানালাম যে আজ আমরা তাদের বাসায় যাব। কথাটা হয়তো ওকে জানায়নি, যদি জানাতো তাহলে ওর পাগলামের কোনো সীমা থাকতো না। তা আমার বুঝতে বাকি রইল না। কি বললে? সত্যি আজকে আসবে? কথাগুলো নিশি আমাকে বলেছে। আরে বাবা, আমি আবার কবে তোমাকে মিথ্যা বললাম? আমরা একটু পর বের হব। বাবা মাকে কীভাবে সম্মান করবে তা নিশ্চয়ই আমার বলা লাগবে না। নিশি অনেক আদরে বেড়ে ওঠা একটা মেয়ে, কিন্তু আমার সাথে রিলেশনে যাওয়ার পর শহরের ছোটোখাটো পোশাক পরার অভ্যাসগুলো পরিত্যাগ করে। পাশাপাশি সকল অভ্যাসগুলো পরিত্যাগ করতে প্রথম সমস্যা হলো পরে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। সময়ের সাথে সাথে আমার সাথে সব কিছু খাপ খেয়ে নিয়েছে। তাহলে তুমি রেডি হয়ে নাও, আমরা যাচ্ছি বলেই কলটা কেটে দিলাম। একটু পর আমরা রওনা দিলাম। বাজার থেকে মিষ্টি, ফল সামগ্রী আর যা যা কেনা লাগে তা বাবা আর মা কিনে নিল। এদিকে আমি নেহালকে কল করে বললাম পুরো বিষয়টা। ও বলল, সবকিছু ম্যানেজ করে নিব, তবে বিকেলে একটা ব্যবস্থা করতে হবে। আমি যত তাড়াতাড়ি পারবো নিশিদের বাসা থেকে বের হব, ততক্ষণ তো একটু সামাল দিয়ে বলে কলটা কেটে দিলাম। মুখের কষ্টে আর হাতগুলো লোহার চেয়ারের সাথে বাঁধা অবস্থায় তুলে নিজেকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। তারপর জোরে জোরে চিৎকার করতে গেলেও মুখে টেপ মেরে রাখার কারণে কোনো শব্দ করতে পারলো না। সামনের দিকে তাকাতে অবাক হয়ে গেল। এটা আর কেউ না, নীলের বেস্ট ফ্রেন্ড। মুখের বাঁধনটা ইশারায় খুলে দিতে বলল নেহাল। মুখের বাঁধনটা খুলে দেওয়ার পর নেহাল বলতে লাগলো, অবাক হচ্ছে তুলি সরকার, নিজেকে কি মনে করো? তোমাকে কেন এভাবে আনা হয়েছে? সেদিন তুমি যে আমার চাচাতো বোন নিশিকে মারতে চেয়েছিলে, ভেবেছো কি এর পেছনে তোমার হাত আছে তা আমি আর নীল জানতে পারিনি? নিজেকে কি মনে করো? আমি ইচ্ছে করলে সেই রাতেই তোমাকে তুলে এনে অনেক কিছু করতে পারতাম। আর তোমার নাকি চুটকো টুটকো গ্যাং টিম আছে, তোমার ওই টিমকে শেষ করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। বলেই জোরে জোরে অট্ট হাসি দিল নেহাল। আর এদিকে তুলি বইয়ে ঢোক গিলতে গিলতে বলতে লাগলো, আমি কিছুই জানি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনেও নীল আর নিশির পথের কাটা হয়ে দাঁড়াবো না, কথা দিচ্ছি। ঠাস ঠাস করে তাপ্পড় মেরে বলতে লাগলো, ভুল করার আগে কথাগুলো মনে ছিল না? কেমন মেয়ে তুমি? একটা মেয়ে আর একটা মেয়েকে মারতে চেয়েছিলে।
তখনই হঠাৎ কান্নারত কণ্ঠে তুলি বলতে লাগলো, প্লিজ আমাকে একটি বারের জন্য ছেড়ে দাও, আমি আর এমন ভুল করব না। এই মেয়ে, তোমার জীবন মরণ নির্ভর করছে নীলের উপর। ও যদি চায় তোমাকে ছেড়ে দিবে, তাহলে তুমি বেঁচে গেলে, আর না হলে তোমার সবকিছু এখানেই শেষ। বলে চুলের মুঠু ধরে আছে। বুঝতে পারছি তুলি অনেক কষ্টে পাচ্ছে, তাতে আমার কি? ও নিশির মতো নিষ্পাপ মেয়েটাকে এভাবে মারতে চেয়েছিল, তাকে কখনো মাফ করা যাবে না। এদিকে বাবা মা আর আমি পৌঁছে গেলাম নিশিদের বাসার সামনে। গেটের সামনে আসতেই মা বলতে লাগলো, নীল, এত বড় বাড়ি নিশিদের? হ্যাঁ, এত বড় বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও তারা আমাদের হাতে তুলে দিতে চায় নিশিকে। এদের পরিবারে নেই কোনো অহংকার, এত থেকেও তাদের কোনো অহংকার নেই। আমাকে দারোয়ান বলল, দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? আমি দারোয়ানকে বললাম, গাড়িতে কিছু জিনিস আছে, প্লিজ আনবেন। আচ্ছা স্যার, আপনারা বাসার ভেতরে যান, আমি সব কিছু নিয়ে আসতেছি। মা বাবা আর আমি অগ্রসর হলাম বাসার ভিতর। একটু পর কলিং বেল বাজাতেই ভাবলাম, এই পাগলি মেয়েটা হয়তো দরজাটা খুলবে। যেমন ভাবনা তেমন কাজ। দরজা খুলতেই দেখতে পেলাম নিষ্পাপ সেই চিরচেনা মুখখানি আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরল। মা বাবা সবার সামনে এমন কাণ্ড থেকে রীতিমতো শক্কিয়ে যাওয়ার মতো উপক্রম। আমি আস্তে আস্তে নিশির কানের কাছে ফিসফিস করে বলতে লাগলাম, কি করছো এসব? পেছনে মা বাবা রয়েছে, আমাকে আর লজ্জা দিও না, পরে যত ইচ্ছে জড়িয়ে ধরো। কথাগুলো বলা মাত্রই আমাকে ছেড়ে দিয়ে মায়ের পায়ে সালাম করাতে মা বলতে লাগলো, আরে মা, পায়ে সালাম করার কোনো প্রয়োজন নেই, বুকে এসো। বলি মা নিশিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি তো আমার মেয়ে, আর মেয়ে কোনোদিন মায়ের পায়ে পড়ে? ভাগলি মেয়ে একটা। তারপর বাবাকেও একইভাবে সালাম করলো। তারপর আমাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। আমার তো এখন মা বাবার দিকে তাকাতে লজ্জা করছে। নিশির বাবা মাকে সালাম দিয়ে আমি বসতে যাব, তখন নিশি আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল, আর মা বাবা আলাপ করতে লাগলো নিশির পরিবারের লোকজনের সাথে। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে জড়িয়ে ধরলে কেন এমন করে? তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? বাচ্চাদের অভ্যাসগুলো কবে যে ঠিক হবে? তো কি হয়েছে? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছি, এতে কার কি হবে আর কিসের লজ্জা? তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, সবাই ওখানে কথা বলছে, আমাকে ওখানে থাকাটা জরুরি। আমি যদি এখানে থাকি তাহলে কি ভাববে বলো তো? আর একটু থাকো তো, আমাকে একটু জড়িয়ে ধরো না নীল, খুব ইচ্ছে করছে জড়িয়ে ধরতে আর তোমার বুকে একটু মাথা রাখতে। মনে মনে বিড়বিড় করে বলতে লাগলাম, তোমার সারাদিন জড়িয়ে ধরে থাকলেও স্বাদ মিটবে না, পাগলি মেয়ে একটা। জানি এখন ওকে জড়িয়ে ধরতে না দিলে আরেকটা অঘটন ঘটিয়ে ছাড়বে। তারপর নিচ থেকেই জড়িয়ে ধরলাম। একটু পর নিশিকে বললাম, রেডি হয়ে নাও, ওখানে যেতে হবে। বলেই আমি চলে গেলাম। সবাই দেখে আমাকে দেখে নিশ্চুপ হয়ে গেল। বুঝতে পারলাম আমাকে নিয়ে এতক্ষণ কথা বলা হচ্ছিল। সামনে অনেক রকমের নাস্তার প্লেট সাজানো রয়েছে। আমি কয়েকটা আঙ্গুর নিয়ে খেতে লাগলাম। একটু পর দেখলাম নিশি এসে আমার পাশে ফাঁকা চেয়ারে বসে পড়ল। তাহলে এবার ফাইনাল কাজগুলো শেষ করে ফেলা যাক বেআই সাহেব। কথাগুলো নিশির বাবা আমাদের ইঙ্গিত করে বলতে লাগলো, আপনারা চাইলে আজকে আংটি পরিয়ে রাখতে পারেন। আমি তো অবাক, আমরা তো এই বিষয়ে প্রস্তুত নিয়ে আসিনি। তাহলে আংটি পরানোর কথাটা কেন উঠলো? মনে একটা কটকা লাগতে শুরু করলো। বাবা বলতে লাগলো, আমাদের কোনো আপত্তি নেই। বলেই মাকে বলল, ছেলের হাতে দাও আংটিটা। আমি বুঝতে পারলাম পুরো বিষয়টা। তার মানে এর আগে থেকে সকল প্ল্যান করে রেখেছিল বাবা মা, তবে আমাকে কেন জানালো না? কিরে বাবা, এত কি ভাবছিস? মায়ের কথায় আমার সমস্ত ঘুর কেটে গেল। আমি হাতে আংটিটা নিয়ে নিশির হাতে পরিয়ে দেওয়া মাত্রই সবাই আলহামদুলিল্লাহ বলে কাজটা সম্পূর্ণ করলো। একটু পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিশির মা আমার জন্য একটা গড়ি নিয়ে এসে নিশিকে বলল পরিয়ে দিতে। আমাকে পরিয়ে দিল। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বিকাল 2টা বেজে গেছে। মনে পড়ে গেল তুলির বিষয়টা। বিকালে খাওয়া শেষ করে আমি নিশিকে বললাম, জরুরি একটা কাজে আমাকে এক্ষুনি বের হতে হবে। বাবা আমাকে কোনো মতে আসতে দিল না। নিশির বাবা বলল রাতে বাসায় যাবে, আমাকেও আসতে দিত না। জরুরি কথা শুনে না করতে পারলো না। আর নিশি হয়তো আমার উপর অনেক রাগ অভিমান করে কষ্ট পাবে, তবে আমি এক প্রকার বাধ্য, কারণ এমনিতেই সকাল থেকে নেহালের উপর দায়িত্ব দিয়েছি। একটু পর রওনা হলাম পুরাতন কুঠির বাড়ির দিকে। শেষমেশ পৌঁছে গেলাম নির্দিষ্ট স্থানে। আমাকে দেখা মাত্র নেহাল বলতে লাগলো, আরে তাহার বলিস না। তারপর পুরো ঘটনা বলতে লাগলাম। এত খুশির সংবাদ বলে আমাকে বুকে টেনে নিল নেহাল। পিছন থেকে একটা পিস্তল বের করে আমার হাতে দিয়ে বলল, এটা রাখ, কাজে লাগবে। তোকে একবারের জন্য দিচ্ছি এটা, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমি একটু বাসায় যাব, আর তোর কোনো সমস্যা হবে না। আমি সবকিছু বলে রেখেছি ওদের।
প্রয়োজন হলে ওদের ডেকে নিস। আমি বলতে লাগলাম, নেহাল তুই এতদিন আমার থেকে এত বড় কথা লুকিয়ে রেখেছিস। আমার কথা শুনে কপাল কুঁচকে নেহাল বলতে লাগলো, কি এমন কথা যা আমি লুকিয়ে রেখেছি, তাও আবার তোর সাথে? তুই যে এই শহরের নাম করা গ্যাংস্টার আর এসব পোলাপান তুই টাকা দিয়ে পুষে রাখিস। আমার কথা শুনে নেহাল চমকে গেল। আরে নীল কিভাবে জানলো কথাটা? সবাই জানে আমি গ্যাং টিমের সাথে জড়িত, কিন্তু কেউই জানে না আমি এই শহরের নাম করা গ্যাংস্টার টিমের একজন বড় লিডার, যার নাম শুনলেই বড় বড় গ্যাংস্টার টিম সহ আইন প্রশাসনের লোকগুলো ভয়ে কেঁপে ওঠে। আরে নীল, তোকে আমি এই বিষয়ে বলতে চাইনি, তোকে না, এই পুরো বিষয়টা আমি কাউকে জানাতে চাইনি, কারণ বাবা জানতে পারলে অনেক সমস্যা হবে, এমনকি আমার পরিবারের ওপর অনেক চাপ আসবে ওপর থেকে। আর তুই তো জানিস আমি টার্গেট ছাড়া কাউকে ধরি না, আমি কাউকে অন্যায়ভাবে ক্ষতি করি না। আমি তাদের ওপর প্রতিশোধ নিই যারা সমাজের অবহেলিত মানুষগুলোর ওপর অন্যায় অবিচার করে। আমাদের টিম তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আজ পর্যন্ত আমি অন্যায়ভাবে কারো ওপর প্রতিশোধ নেইনি। আমি ছোট থেকে অন্যায় দেখতে পারি না। আমি নেহালের কথা শুনে বলতে লাগলাম, তোর জন্য আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি, তোর আর সবার জন্য। হাতে থাকা খাবারের প্যাকেটটা নেহালের হাতে দিয়ে বললাম, খেয়ে নে, আর ওদেরকেও খেতে বল। আরে শুধু শুধু এসবের কোনো দরকার ছিল না। খেয়ে তারপর বাসায় যাবি আর রাতের ভিতরে চলে আসিস। ওকে বলে খাবারের প্যাকেটটা নিয়ে খেতে চলে গেল একটা রুমে। একটু পর তুলির রুমে গিয়ে দেখলাম দুজন পাহারা দিচ্ছে। আমি তাদেরকে বললাম, খেতে যাও, এখন তোমাদের এখানে থাকা লাগবে না। তারপর আমি রুমের দরজা দিয়ে লাইটটা অন করে সামনের দিকে তাকিয়ে দেখি তুলিকে চেয়ারের সাথে দুইটা হাত বাঁধা রয়েছে আর মুখে রুমাল দিয়ে বাঁধা রয়েছে। মুখের বাঁধনটা খুলে দিতেই, প্লিজ নীল, আমাকে মেরো না নীল, আমি বড্ড বড় যে ভুল করে ফেলেছি। আমার কাছে হাজারো আকুতি মিনতি করছে তুলে, কিন্তু আমার মনে একটু মায়া জন্মালো না। মনে পড়ে যেতে লাগলো নিশিকে নির্মমভাবে হত্যা করতে চেয়েছিলে, যে মেয়েটা নিষ্পাপ, যে একটু ভালোবাসা পাওয়ার জন্য ছোট্ট বাচ্চাদের মতো কান্না করে, যে মেয়েটা আমার জীবনকে একদম পরিবর্তন করে জীবনটাকে করেছে একটা ফুলের মতো পবিত্র, দিয়েছে আমাকে হাজারো সুখ। খারাপ সময়ে পাশে থেকে আমার কাঁধে হাত রেখে আমাকে সফলতার পথ দেখিয়েছে, তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে। তার প্রতি কেন জন্মাবে আমার মায়া? তুমি যদি ভাবো তোমাকে আমি মাফ করে দেব, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি ভুল করলে আমি মাফ করে দিতাম। আমাকে যে ছেড়ে চলে গিয়েছিলে, এতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। নিশির আসার পর থেকে আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম। আল্লাহর কাছে বললাম, তুলি না চলে গেলে আমি হয়তো নিশির মতো পবিত্র নিষ্পাপ মেয়েকে আমার জীবনে পেতাম না। নিশিকে পাওয়ার পর থেকে আমার নিজেকে ভাগ্যবান মানুষদের দলে একজন মানুষ মনে হয়। আমি তোমাকে ভালোবাসে যেমন চাইতাম, তুমি আমাকে একটু সময় দাও, তোমার একটু পবিত্র ভালোবাসায় আমাকে বিলীন করে দাও। যে ভালোবাসায় থাকবে না ছেড়ে চলে যাওয়ার কোনো অজুহাত। কিন্তু তুমি আমাকে বুঝতে পারোনি। কিন্তু আমি আগে এভাবে তোমাকে পেতে চাইতাম, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি যা চেয়েছি তার থেকে দ্বিগুণ পেয়েছি, আর তুমি হারিয়েছ সত্যিকারের একজন প্রেমিককে। আমি যা চাইতাম তার থেকে বেশি পেয়েছি, নিশির মতো এমন একজন জীবনসঙ্গিনী পেয়েছি। কিন্তু তুমি কি করতে চেয়েছিলে? তখনই তুলি বলতে লাগলো, নীল, আমাকে একটা বার সুযোগ দাও, আমি তোমার নিশির মাঝখান থেকে সরে যাব, কখনো আসবো না, দয়া করে আমাকে জানে মেরো না, আমি যে বাঁচতে চাই। এবার নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে সুচির গালে অনেক জোরে জোরে তাপ্পড় বসিয়ে দিলাম। আমার মনটা পাথরের মতো হয়ে গেছে। একটা মানুষ আমার কাছে অসহায়ের মতো প্রাণ ভিক্ষা যাচ্ছে, কিন্তু আমার মনে এই মানুষের জন্য একটু দয়ামায়া হচ্ছে না। আর হবেই বা কী করে? কাজটা কি আদৌ সে ঠিক করতে চেয়েছিল? চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। তবে আমার দুর্বল হয়ে পড়লে চলবে না, ওকে এর থেকে বেশি পরিমাণে কষ্ট দিতে হবে, দুঃখে দুঃখে মারতে হবে। অতি সহজে মারা গেলে তো আর প্রাপ্য শাস্তি তো ভোগ করতে পারবে না। চুলের মুঠি ধরে আছি, খেয়াল করলাম চটপট করছে ব্যথায়, কিন্তু আমি চুলের মুঠো ধরে হিংস্র পশুর মতো বলতে লাগলাম, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তোমার এমন হাল করব যা তুমি কল্পনা করতে পারবে না। বলি একটা হাতের আঙ্গুল সজোরে লোহার পাইপ দিয়ে মেরে থেতলে দিলাম আর বলতে লাগলাম, মিস তুলি, সবে মাত্র শুরু হলো খেলা, এখনও অনেক কিছু বাকি আছে। এদিকে অনেক জোরে জোরে চিৎকার করতে চেষ্টা করলেও চার দেওয়ালের মাঝখানে থেকে কোনো শব্দ বের হচ্ছে না, কারণ ওকে মারার আগেই মুখে রুমাল দিয়ে বেঁধে দিয়েছি। একটু পর নেহাল চলে যাওয়ার সময় বলে গেল রাতের ভিতরে কাজগুলো ঠিকঠাক করে ফেলতে। আমি সায়া জানিয়ে বললাম, তুই রাত 8টার ভিতরে চলে আসিস কেমন? বিকাল 4টা বেজে গেছে। নেহাল চলে গেল। এদিকে গ্যাংস্টার টিমের অন্য সকলে বলতে লাগলো, নীল ভাইয়া, আপনি অনুমতি দিলে ওকে কারেন্টের শক দিয়ে দুঃখে দুঃখে মারবো। আরেকজন বলল, আপনি বললে ওর মাথার খুলিটা একটা গুলিতে উড়িয়ে দেব।
এদের সারাদিন কাজ হচ্ছে মানুষ মেরে বালে চাপা দেওয়া। দিনে 2-4 জন এভাবে প্রতিনিয়ত গুম করে। আমি বলতে লাগলাম, তোমাদের আপাতত কিছু করা লাগবে না, তোমরা বরং অপেক্ষা করো, আমি ওকে আরও কিছু শাস্তি দিয়ে যাচ্ছি। তুলির সামনে যেতে আমাকে দেখে ভয়ে চোখগুলো বড় বড় হয়ে গেল। মুখের বাঁধনটা কয়েক মিনিটের জন্য খুলে দিতেই বলতে লাগলো, নীল তুমি আমাকে করো না, আমি বাঁচতে চাই। আমি এদেশ ছেড়ে চলে যাব। তুমি বললে তোমাদের দুজনের মাঝ থেকে অনেক অনেক দূরে চলে যাব। তারপরও আমার প্রাণটা ভিক্ষে দাও। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। মিস তুলি, আমি তোমার মতো বেঈমানকে বিশ্বাস করতে পারছি না। পরবর্তীতে তুমি এর থেকেও বেশি বড় ভুল করবে আমি মনে করছি। তোমাকে যদি ছেড়ে দেই, তুমি এত সহজে নিজেকে সুধারতে পারবে না। দেখা গেল তুমি আবার আমাদের সাজানো গোছানো ভালোবাসার জীবনটাকে শেষ করে দিলে। আমি যদি আজ তোমাকে ছেড়ে দিই, তার জন্য হয়তো আমাকে সারা জীবন কাঁদতে হবে কিংবা আফসোস করতে হবে। তাই আমি তোমাকে কোনো রকমে ছাড়তে পারবো না। আমি নিজের জন্য হলেও তোমাকে ছেড়ে দিতাম। এখন আমার সাথে জড়িয়ে গেছে নিশির মতো নিষ্পাপ একটা মেয়ের জীবন আর 2টা সুন্দর পরিবার। আমি চাই না আমার একটা ভুলের জন্য আমার 2টা পরিবারের ক্ষতি হোক। তোমাকে তো সেদিন খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম আমি তোমার সাথে আর রিলেশনে যেতে পারবো না, কারণ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে অন্য কারো জীবন। কিন্তু তুমি কি করলে? তার ক্ষতি করতে চাইলে। বলি, কারেন্টের লাইন অন করে শর্ট দিতে লাগলাম। খাপনি শুরু হয়ে গেল তুলির। আমার জীবনের প্রথমবারের মতো কাউকে এমন কষ্ট দিচ্ছি। কয়েক সেকেন্ড শর্ট দেওয়ার পর আবার সুইচ অফ করে দিলাম। বললাম, কয়েক সেকেন্ড শর্ট দেওয়াতে জ্ঞান হারিয়ে ফেলেছে, জানি মরবে না। তাই রুম থেকে বেরিয়ে এসে ওদেরকে বললাম, ভালো মতো বাহারা দাও, আর জ্ঞান ফিরলে আমাকে ডেকো, কেমন? পুরাতন কুটির বাড়িটার মাঝখানে পুকুর আছে, যা বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর পুকুরের পাশেই লাগানো আছে হাজারো রকমের ফুল গাছ। বাড়িতে কেউ না থাকলেও এর চারপাশে হাজারো রকমের ফুল গাছ জন্মেছে বর্ষার মৌসুমে। একটু পর থাকলাম নিশি কল করেছে। কলটা রিসিভ করতেই কোনো সারা শব্দ না পেয়ে বলতে লাগলাম, জানি তুমি রাগ করে আছো আমার ওপর, কিন্তু আমি আজকে একটা জরুরি কাজে বাইরে আছি। আমারও ইচ্ছে ছিল দিনটা তোমার সাথে একসাথে কাটানোর, তবে আমি এক প্রকার বাধ্য। অমনি অপাস থেকে খান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো নিশি, আমার জন্য কারো সময় হয় নাকি? আমারও তো ইচ্ছে করে তোমার সাথে একটু সময় কাটানো। আমিও তো একটা মানুষ, আমারও ইচ্ছে হয় আমার ভালোবাসার মানুষটির সাথে একান্তে কিছু সময় পার করতে। বুঝতে বাকি রইল না, এই মেয়েটা বিকালে না খেয়ে আছে, কান্নার রাগে পুরো বিকেল পার করছে। আরে তুমি সবসময় এভাবে কথা বলো কেন? আমি কি আর ইচ্ছে করে এমন করি? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর কিছুদিন পর থেকে তুমি তো সবসময় আমার সাথেই থাকবে। তোমার যখন ইচ্ছে হবে আমাকে কাছে পাবে। না খেয়ে কান্না করছো তাই না? এক্ষুনি যদি না খাও তাহলে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেব। অমনি অবস্থাকে বলতে লাগলো, প্লিজ এমন করো না, দেখো আমি আর কান্না করব না, এক্ষুনি খেয়ে নেব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো, যাও খাবার আনো আর আমার কাছে ভিডিও কল দিয়ে দেখাবা। একটু পর খাওয়া শেষ করে অনেকক্ষণ কথা বলার পর আমাকে জিজ্ঞেস করলো, কোথায় আছো তুমি? অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজে বস পাঠিয়েছে। কোনো সময় মিথ্যা বলি না, তবে আজ প্রথমবারের মতো মিথ্যা বলতে হলো নিশাকে। কারণ আমি যদি তাকে সত্যিটা বলি তাহলে এক্ষুনি বিষয়টা অনেক ভয়াবহ হয়ে যাবে। কারণ এমনিতেই আমাকে নিয়ে রীতিমতো সে সবসময় ভয়ে আর পাগলামি করে। ফাইনাল ডিসিশন নিলাম, তুলিকে প্রাণে মেরে দেবো বলেই আবার রুমের ভিতরে প্রবেশ করলাম। দেখলাম জ্ঞান ফিরেছে, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু কণাগুলো গড়িয়ে পড়ছে। তবে সেও যে আমার চোখ থেকে হাজারো ফোঁটা জল জড়িয়েছে, তাকে হারানোর পর আমার জীবনটা হয়ে উঠছিল নরক। আমার রাতের অনুভূতিগুলো আজও আমি বলতে পারিনি। আমি তো তাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমার ভালোবাসাগুলোকে মূল্যায়ন না করে বেছে নিয়েছিল যোগ্যতা সম্পূর্ণ একটা স্মার্ট ছেলেকে। কষ্ট দিয়েছিল আমার মতো একটা ছেলেকে। তখনই আমার ভেতর থেকে বলতে লাগলাম, কি রে নীল, তুই কি খুব দুর্বল হয়ে পড়ছিস? বলে যাচ্ছিস তোর কলেজে ছিঁড়তে চেয়েছিল এই মেয়েটা? আমি আর এক মুহূর্তে দেরি না করে বলতে লাগলাম, সজীব চলে আসো, এর সময় শেষ হয়ে এসেছে। সজীব হচ্ছে গ্যাংস্টার টিমের নেহালের সব থেকে কাছের একজন। আমার ডাকে সাড়া দিয়ে বলতে লাগলো, কি হয়েছে নীল ভাইয়া? একে একটু পরে মেরে ফেলো, তবে একে নির্মমভাবে মারতে হবে কিন্তু, যাতে পরবর্তীতে কেউ এমন ভুল না করে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এর মতো একটা মেয়েকে শেষ করতে একটু সমস্যা হবে না। নেহাল ভাইয়া বলেছে এই মেয়েটা অনেক বাজে, এর নাকি অনেক অহংকার, আর নাকি খারাপ অনেক মানুষের সাথে হাত আছে। একে কোনো রকম ছেড়ে দিলে আমাদের অনেক বড় ভুল হবে, কারণ এর মাধ্যমে বেরিয়ে যাবেন নেহাল ভাই সহ আমাদের নাম। তাই একে অতি দ্রুত শেষ করে দিব। আজকে রাতের আগেই একে শেষ করে আমাদের মিশন সম্পূর্ণ করতে হবে। এদিকে সন্ধ্যা 7টা বেজে গেছে। নেহালের কাছে কল করে বললাম, তাড়াতাড়ি চলে আয়, আমি রাস্তার ভেতরে গাড়িতে আছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাত 8টা 10-এ নেহাল এসে পাড়ি জমালো। সজীব, কাজগুলো ঠিকঠাক মতন হয়েছে তো?
জি ভাইয়া, সব কাজ শেষ। এখন শুধু লাশটা নদীতে ফেলে দিলেই সব কাজ শেষ। আমাকে সাথে নিয়ে নেহাল চলে গেল আর ওদেরকে বলল সব কিছু ঠিকঠাক মতো করতে। এদিকে গুনিয়ে আসলো বিয়ের দিন, চারদিকে হইচই পড়ে গেল। আজকে বিয়ের মঞ্চে বসে আছে আর বধূর বেশে বসে আছে একটা পরি। আজকে নিশিকে পরিপাটি হয়ে সেজে আরও বেশি ভালো লাগছে, ইচ্ছে করছে এখনই তার উপর ঝাঁপিয়ে পড়তে। একে একে আমাদের বিয়ের কাজ সম্পন্ন করা হলো। এবার পালা আসলো শেষ বিদায় নেওয়ার। অনেক কান্নাকাটি করছে নিশির জন্য ওর পরিবার, যা সাধারণত সব পরিবার করে থাকে। তারপর নিশিও এই বাড়ির সব থেকে আদরের টুকরা মেয়ে বলে কথা, বধূর সাজে সজ্জিত হয়ে বসে আছে বাসর করে। আমি রুমে প্রবেশ করতেই দেখলাম ঘোমটা পরিহিত একটা লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। চেরোচেনা মনে হলো ঘোমটা দেওয়ার কারণে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি একটু পর পাশে বসে বললাম, এই যে ম্যাডাম, এত ঘোমটা দেওয়ার কি আছে, এবার তো ঘোমটা তোলো। অমনি অপাস থেকে বলতে লাগলো, জারবো সে তুলবে সময় হলে। ও আচ্ছা, তাই বুঝি, রাত অনেক হয়েছে, এবার ঘুমাতে হবে। আমি জড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ওর টুটের সাথে নিজের টুট চেপে ধরে কিস করতে লাগলাম। একটু একটু করে তুলে যেতে লাগলাম সুখের রাজ্যে। কয়েক ফোঁটা পানি আমার গায়ে পড়াতেই ঘুমটা ভেঙে যেতেই দেখলাম আমার সামনে চুলগুলো এলোমেলো করে দিয়ে ছেড়ে আয়নার সামনে নিজেকে পরিপাটি হয়ে গোছাতে নিজেকে ব্যস্ত নিশি। আমি তো চোখ বুজে বুঝে ওকে দেখছি। আমাকে আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না। আমি তো রীতিমতো শখ খেয়ে গেলাম। নিশি কেমন করে বুঝলো? আমি পিছন থেকে জড়িয়ে ধরে আলতো করে কিস করতে লাগলাম। বিয়ের বছর খানিক পর নতুন একটা সকালের আগমন ঘটল। সবার মুখে হাসির রেখা। আমি সবাই মাত্র অফিস শেষ করে বাসায় আসলাম। আবার হঠাৎ নিশির আব্বা আম্মা আমাদের বাসায়। আমি তো রীতিমতো শখ খাওয়ার মতো উপক্রম। সবার মুখের হাসি দেখে আমি বলতে লাগলাম, কি হয়েছে? না বললে কেমনে বুঝবো? তখনই দেখতে পেলাম নিশি সিঁড়ি বেয়ে রুমের দিকে আস্তে আস্তে চলে গেল। আম্মু বলতে লাগলো, আমাদের নতুন আলোর বাতি আসতে চলেছে। তখন আর বুঝতে বাকি রইল না। আমি লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই আমি রুমের দিকে চলে গেলাম। রুমের সামনে আসতে দেখলাম নিশি রুমে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে ওকে বলতে লাগলাম, এই যে মিস নিশি, শুনলাম আপনি নাকি মা হতে চলেছেন। কথাটা আমাকে আগে থেকে জানালে আমি বেশি খুশি হতাম। আমি তোমাকে ইচ্ছে করে বলিনি, মনে করো এটা সারপ্রাইজ দিলাম বলি আমার বুকের সাথে ওর মুখটা গুজে নিল। আমি সেদিন প্রথমবারের মতো খুশিতে কান্না করে দিয়েছিলাম। আম্মু আম্মু দেখো, বাবা কত পচা, আমার সাথে খেলায় পারে না। তুমি বাবাকে বকে দাও তো। ঠিক বলেছ। শোনো, তোমার আব্বু একদম পচা, আমাদের দুজনকে একটু ভালোবাসে না। কথাগুলো আমাকে ইঙ্গিত করে বলছে নিশি। আমি সুযোগ বুঝে আদিত্যকে বললাম, বাবাই তোমার দাদু কি করছে দেখে আসো তো। আদিত্য হচ্ছে আমাদের ভালোবাসার ফসল, মানে আমাদের ছেলে। দেখতে দেখতে ছেলেটার বয়স আজ 5 বছর পূর্ণ হলো। ছেলেটা অনেক দুষ্ট টাইপের, একদম আমার মতো। আদিত্য রুম থেকে যেতেই নিজেকে পেছন থেকে চেপে ধরে ওর কাঁধে মুখ রেখে বলতে লাগলাম, কি ব্যাপার, খুব রাগানো হচ্ছে মা আর ছেলে মিলে? এই ছাড়ো, ছেলে আসছে, লজ্জায় পড়ে যাবো আমি। তাছাড়া আমার কাজ আছে অনেক। আসলে আসুক, সমস্যা কি? বলেই আমি নিশির টুটে আলতো করে কিস করতে লাগলাম আর পাড়ি দিলাম দুজনের সুখের রাজ্যে। নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।